So here you can see, you all know that today I'm going to take your fourth free live class of this course. And in this class, I'm going to talk about practical use of modal and semi-modal auxiliary verbs as well as conversation practice. I will show you a Bangla conversation and I will show you that how can you translate Bengali sentences into English sentence. So uh, that will be our last session. First of all, we will talk about, I'm going to talk about on this topic. সো মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বটা মূলত কি, আমাদের কেন শিখতে হবে, আগে এটা জানতে হবে। যে কোনো টপিক পড়ার আগে, শেখার আগে তার ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হয়, যে আমি যে টপিকের উপর ক্লাস করব, টিচার যে ক্লাস নেবে, আমি কেন করব, আমার এই জিনিসটা প্র্যাকটিক্যালি কোন জায়গায় কাজে লাগবে, আমি আগে সেই বিষয়টা আপনাকে বোঝাবো, তারপর আমি এই জায়গাগুলোকে ডিসক্রাইব করবো। যাদের এই মডেল এবং সেমি মডেল অক্সিলারি ভার্বের ব্যবহার সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট নেই, লাস্ট পর্যন্ত থাকবেন, আশা করি সম্পূর্ণভাবে এটাকে আপনি বুঝতে পারবেন এবং আমি সেইভাবে ইন ডিটেলসে সবকিছু বোঝানোর চেষ্টা করব। স্পোকেন ইংলিশ বলেন বা ফ্রি হ্যান্ড রাইটিং বলেন, এই মডেল এবং সেমি মডেল অক্সিলারির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদেরকে না শিখতে পারলে, এদের সঠিক ব্যবহার না জানলে কখনোই ল্যাঙ্গুয়েজটা আপনি পারফেক্টলি শিখতে পারবেন না, ইংলিশে কথা বলতে পারবেন না। তো এটা একটু মনোযোগ দিয়ে বোঝেন। এগুলোকে প্র্যাকটিক্যালি কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমাদের স্পিকিং বা রাইটিং এ, সেটিও আমি আপনাদেরকে দেখাবো। যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো করছেন তারা জানেন আমি কতটা ডিটেলসে প্রত্যেকটা বিষয় বুঝিয়ে থাকি। তো প্রথমত আমি যদি এই জায়গাটাতে আসি, হিয়ার ইউ ক্যান সি দ্য ডেফিনেশন অফ মডাল অক্সিলারি ভার্ব। দেখেন, মডালস আর অক্সিলারি ভার্বস, দে আর ইউজড উইথ মেইন ভার্ব টু গিভ অ্যাডিশনাল মিনিং টু দ্য মেইন ভার্ব। কি বলছে, যে মডাল হচ্ছে অক্সিলারি ভার্ব, এগুলো কি হচ্ছে, ব্যবহৃত হয় মেইন ভার্বের সাথে অতিরিক্ত তথ্য দিতে মেইন ভার্বকে। কথাটা বোঝেন। এখানে এরপর কি লেখা আছে একটু দেখেন। বলছে যে এই অধ্যায়ে মডালগুলোর নিজস্ব অর্থ অনুসারে বাক্য গঠিত হবে, তবে মডালের পর কিন্তু ভার্ব সর্বদাই বেস ফর্ম রূপে বসবে, কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, আইএনজি বসানো যাবে না। এখন এই বিষয়টা মূলত কি, আমি যদি একটু এইটার ব্যাকগ্রাউন্ড দিয়ে কথা বলি, মডাল ভার্ব আপনারা অনেকেই চেনেন, এই যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ইউজ টু, শুড, ওট টু, মাস্ট, নিড টু, ডেয়ার টু, উড বেটার বা র্যাদার, যাই থাকুক না কেন আমরা এগুলো পড়বো। বাট কেন পড়বো, এটা আমাদের কোন কাজে লাগবে প্র্যাকটিক্যালি, why will we learn that kinds of topic, you have to understand firstly that kinds of things। তো এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে বোঝেন, ব্যাকগ্রাউন্ডটা বোঝেন। এটা না বুঝতে পারলে এটা শিখে কোনো লাভ নেই। তো প্রথম কথা হচ্ছে, যারা আমার ফার্স্ট ডে থেকে আমার ক্লাসগুলোতে যারা জয়েন করছেন, প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমি আপনাদের এইটা আমি দেখিয়েছি। কারো মনে আছে কিনা, যারা রেগুলার ক্লাস করবেন তাদের মনে থাকার কথা। সেটা হচ্ছে, ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস উই নিড আ পার্টিকুলার স্ট্রাকচার। ইংলিশে যে কোনো একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের একটা পার্টিকুলার স্ট্রাকচারের প্রয়োজন। আর স্ট্রাকচারটা হচ্ছে, ফার্স্ট অফ অল উই নিড আ সাবজেক্ট, and in the place of subject we have to use noun or pronoun. After the subject we have to use verb, then extension. In the place of extension we can use some component of sentences like object, complement or adverbials. এই যে স্ট্রাকচারটা আপনারা দেখছেন এখানে, এই স্ট্রাকচারটা মেনটেন করে কিন্তু যে কোনো ইংরেজি বাক্য তৈরি করা হয়। এবং এই স্ট্রাকচারটাতে কমপ্লিমেন্ট জিনিসটা কি, অবজেক্ট কি, অ্যাডভার্বিয়াল কি, এগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি বিগত ক্লাসগুলোতে। ফার্স্ট ক্লাসেও বলেছি, সেকেন্ড ক্লাসেও বলেছি, ইভেন থার্ড ক্লাসেও অনেক জায়গায় আমি এটা বলেছি। তো দেখেন, এইবার আমি এখানে কিছু বাক্য লিখেছিলাম যে সাবজেক্ট মানে কি। একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। অর্থাৎ একটা বাক্যের সাবজেক্ট হতে পারে এরকম আমি, আমরা, তুমি, সে, তারা, রহিম, করিম, খুবই সিম্পল তাই না। সাবজেক্টের পরে আমাদের কিন্তু ভার্ব ইউজ করতে হয়। ভার্ব জিনিসটা কি, ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ভার্ব হচ্ছে এমন একটা শব্দ যা কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া, চলা, বলা, লেখা, দেওয়া, নেওয়া, এগুলো বোঝায়। সাবজেক্টের পরেই প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্স বা ইংরেজি বাক্যে আমাদের ভার্ব বসে, আমাদের ভার্ব ইউজ করতে হয়। কথাটা একটু মনোযোগ দিয়ে বুঝবেন। আর সাবজেক্ট আর ভার্ব যদি আপনি পাশাপাশি বসাতে পারেন, অবজেক্টের যে জায়গাটা, এক্সটেনশনের যে জায়গাটা, সেটা অটোমেটিক্যালি চলে আসে। একটা বিষয় মাথায় রাখবেন, বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে। বাংলা বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। বাট ইংলিশ বাক্যে ভার্ব সাবজেক্টের পরে থাকে এবং অবজেক্ট লাস্টে থাকে বা এক্সটেনশনটা লাস্টে
থাকে, এইটা ব্রেনে রেখে ইংরেজিতে বলতে হবে বা লিখতে হবে। আমার অনেক স্টুডেন্ট আছে পেইড কোর্সে যারা ফ্লুয়েন্টলি কথা বলে, ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে, ভালো স্পিকিং করতেছে, স্পিকিং এর জড়তা নেই, বাট সে ওই জায়গাগুলোতে ভুল করছে। কোন জায়গা? ওই বাংলার মতো করে, অ্যাজ ইউ নো দ্যাট আওয়ার মাদার টাং ইজ বাংলা, আমাদের মাতৃভাষা কি বাংলা। সেই প্রাইমারি লেভেলে আপনি যখনই কোনো কিছু ইংলিশে লিখতে যাবেন বা বলতে যাবেন, আমাদের ব্রেনে কিন্তু আগে বাংলাটা চলে আসে, দ্যাট ইজ দ্য সাইকোলজিক্যাল থিংস। দেন আমরা সেটাকে কনভার্ট করে সাজিয়ে গুছিয়ে কোন টেন্স হবে, কোন ভার্ব হবে, ইংলিশে লেখার চেষ্টা করি। তো কোনো কিছু বাংলায় ভেবে সেটাকে ইনস্ট্যান্টলি কিভাবে ইংলিশে লিখতে হবে বা বলতে হবে, এই জায়গাটা আমরা ওই বাংলার মতো করে করি। অর্থাৎ ওই অ্যাডভার্বিয়াল, অবজেক্ট, এক্সটেনশন এগুলো আগে নিয়ে ফেলি, বাট এগুলো আগে নিলে হবে না। সাবজেক্ট এবং সাবজেক্টের পরে ভার্ব ইউজ করতে হবে। এটা ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচার, বাট এটা অনেকেই করতে পারে না। আমার পেইড কোর্সের অনেক স্টুডেন্ট আছে, আমি বলছি তো, তারা গ্রামারও বোঝে, টেন্সও বোঝে, ফ্লুয়েন্টলি কথাও বলতে পারে, বাট ওইটা যে তারা মনের অগোচরে করে ফেলে স্পিকিং করার ক্ষেত্রে, অ্যাডভার্ব, এক্সটেনশনের এই বিষয়গুলো আগে নিয়ে আসে, তারা নিজেরাও জানে না। তো এই জায়গাগুলোর খেয়াল রাখতে হবে, ঠিক রাখতে হবে, এবং সেটা কিভাবে রাখতে হবে আমি শেখাবো আপনাদের। তো এবার একটু বোঝেন আমি যেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে সাবজেক্ট আর ভার্ব যদি আপনি পাশাপাশি ইউজ করতে পারেন, অবজেক্টের যে জায়গাটা সেটা অটোমেটিক্যালি চলে আসবে, অবজেক্টটা আপনি অটোমেটিক্যালি পাবেন। একটু মনোযোগ দেন। আমি এটাও আপনাদেরকে বলেছিলাম, যারা ভোকাবুলারিতে দুর্বল, অনেকেই আছেন যারা মনে করেন যে আমার ইংলিশের ভোকাবুলারি সম্পর্কে ভালো কনসেপ্ট নেই, হয়তো ভালো ভোকাবুলারি জানি না বলে আমি ইংরেজি শিখতে পারি না, আমাকে আগে ভোকাবুলারি শিখতে হবে। অনেকেই বলে যে আমি ভোকাবুলারি শিখতে চাই, ডেভেলপ করতে চাই, কোন বই থেকে পড়বো, কোন ধরনের ভোকাবুলারি পড়বো, কি পড়বো। তাদেরকে আমি বলছিলাম, একদম ফার্স্ট ক্লাসেই বলছিলাম, যে ভোকাবুলারি বলতে মূলত ভার্বের ভোকাবুলারি পড়তে হয়, ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হয়। ভার্ব, এই ভার্বের ফর্ম আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, 5টা ফর্ম থাকে: প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, থার্ড পারসন ফর্ম। এবং আমি 200টা ভার্ব পড়িয়েছিলাম, সেই 200টা ভার্ব বলছিলাম মোস্ট ইউজফুল ভার্ব, যেগুলো আমাদের ডে টু ডে লাইফে প্রয়োজন হয়। আমরা বাংলায় সেগুলো ব্যবহার করে কথা বলি, বাট ইংলিশে ওদের ওয়ার্ড মিনিং এবং ফর্ম না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না বা লিখতে পারি না। সেই ভার্বগুলো আমি দিয়েছিলাম, যারা প্রিভিয়াস ক্লাসগুলো করেছিলেন বা ছিলেন, যারা পরে হোয়াটসঅ্যাপে জয়েন করছেন তারা হয়তো পান নাই, আবার পেয়ে যাবেন। যাই হোক, এখন দেখেন আমি যে কথাটা আপনাদের বলতে চাচ্ছি, যে সাবজেক্ট আর ভার্ব বসালে এক্সটেনশনের জায়গাটা অটোমেটিক্যালি চলে আসে। তো এই যে কিছু বাক্য আমরা এখানে দেখছি, যেমন আমি ভাত খাই, আই ইট রাইস, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো, শি ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে, দে গো টু স্কুল, তারা স্কুলে যায়, রহিম লার্নস ইংলিশ, রহিম ইংরেজি শেখে। এই যে সাবজেক্ট এবং ভার্ব গুলো আপনারা এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন, এই সেন্টেন্স গুলো যারা টেন্স বোঝেন দেখলে বুঝতে পারবেন যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। কেন? সাবজেক্টের পরে যে ভার্বটা আছে সেটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এগুলো কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনেশন কি? অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়, রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, কেউ কোনো কাজ অ্যাজ ইউজুয়াল করে থাকে। অর্থাৎ আমি ভাত খাই, আমরা ফুটবল খেলি, জাস্ট এরকম মিনিং দেয়। বাট আমি আপনাদের কি বলছিলাম, যে আমরা যদি ইংলিশে স্পিকিং করতে চাই, কমিউনিকেশন করতে চাই, কনভারসেশন করতে চাই, একটা স্টেবল পজিশনে কথাকে রেখে আমরা এগোতে পারবো না। আমাদের সময়ের পরিবর্তন করতে হবে, টাইমের পরিবর্তন করতে হবে, সেন্স বা থট এর পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনটা আমরা কিভাবে করব? এই পরিবর্তনটা আমরা করে থাকি টেন্স এর ব্যবহার শেখার মাধ্যমে। কথাটা বুঝবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে 3 প্রকার টেন্স আছে: পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। 3টা টেন্সের আবার কিন্তু 4টা করে ভাগ আছে, 4টা করে ক্লাসিফিকেশন আছে, এটা আমি প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছি বা এটা আপনারাও জানেন। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে 3 এ 4 এ 12টা টেন্সের স্ট্রাকচার আছে। এই 12টা টেন্সের স্ট্রাকচার সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে, একটা পার্টিকুলার ভার্ব দিয়ে আপনি 12 ধরনের সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারবেন। একটা কথাকে 12টা ওয়েতে, 12 ভাবে, 12 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন, যদি টেন্স সম্পর্কে আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে। এবং এইটাই আমার দরকার, এইটাই আমরা ইনস্ট্যান্টলি মুখের উপর নিয়ে আসতে পারি না বলেই ইংলিশ স্পিকিং করতে পারি না। অর্থাৎ বিষয়টা কি, আপনি যখন কারোর সঙ্গে কমিউনিকেশন করতে যাবেন, কনভারসেশন করতে যাবেন, একটা জায়গার উপর কথাকে রেখে এগোতে পারবেন না। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেন্স, থট, টাইম। হাউ ক্যান ইউ ডু দ্যাট? টেন্স শিখে আমরা এটা করতে পারি। উই ক্যান ডু ইট বাই লার্নিং অ্যাকচুয়াল স্ট্রাকচার অফ টেন্স। বাট উই হ্যাভ টু নো দ্যাট হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ টেন্স, টেন্সের স্ট্রাকচারটা কি, টেন্স মূলত কি। টেন্সের স্ট্রাকচার গুলো হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। প্রত্যেকটা টেন্সে দেখবেন সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে, পরিবর্তনটা কোথায় হয়, স্ট্রাকচারটা মূলত কি, পরিবর্তনটা অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের ফর্ম, এক একটা টেন্সে এক এক ধরনের ভার্ব বসে। কোথাও প্রেজেন্ট ফর্ম, কোথাও পাস্ট ফর্ম, কোথাও ভার্বের সাথে আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, কোথাও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডি
ইডিটিএন, এই ভার্বের ফর্মের চেঞ্জ হয়ে কিন্তু কথার পরিবর্তন হয়, কালের পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়। যেমন আমি আপনাদের এখানে একটা কনভারসেশনও করে দেখিয়েছিলাম, মনে করেন এ এবং বি দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে। তো এ বি কে বলছে, তুমি কি ভাত খেয়েছো, হ্যাভ ইউ ইটেন রাইস? বি বলছে, আমি খাইনি, আই ডিডেন্ট ইট রাইস। আবার এ বলছে, আমি খাবো, আই উইল ইট রাইস। আবার বি বলছে, না আমি এখন ভাত খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস। তাহলে দেখেন, সাবজেক্ট কিন্তু আই, অবজেক্ট কিন্তু রাইস। আমার এই যে কথার আমি যে সময়ের পরিবর্তন করলাম, যে আমি খেয়েছি, আমি খাইনি, আমি খাবো, আমি খাইতেছি, এই এই যে খাওয়া, ইট মানে আমরা জানি খাওয়া, বাট এই খাওয়া কথাটাকে বিভিন্ন ওয়েতে বিভিন্ন ভাবে বলার জন্য আমার পরিবর্তনটা কোথায়? এই ইটকে কখনো লিখতে হয়েছে ইটেন, কখনো ইটিং, কখনো আবার এট, এ টি ই এট। আমি যদি এখানে ডিডেন্ট ইট না বলে আমি যদি বলতাম যে হ্যাঁ আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, এরকম হতো, আই এট রাইস মানে আমি ভাত খেয়েছিলাম। তো এই যে ইট যে একটা ভার্ব, এই ভার্বের পাঁচটা ফর্ম আছে: ইট, এট, ইটেন, ইটিং, হ্যাঁ, ইটস, এটা হচ্ছে থার্ড পার্সন ফর্ম। এরকম টোটাল প্রত্যেকটা ভার্বেরই পাঁচটা ফর্ম থাকে। আমাদের এই জায়গাগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকে না, ভালো নলেজ না থাকার কারণে আমরা অনেকেই টেন্সের স্ট্রাকচার শিখি, বাট আমরা ইংলিশে কথা বলতে পারি না। কারণ কি? কারণ টেন্সের স্ট্রাকচারটা কি এইটাই আমরা বুঝি না, আমরা ওইটাই মুখস্থ করি। টেন্সের স্ট্রাকচার হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। অর্থাৎ টেন্স শেখার আগে আমাকে আগে ভার্ব শিখে আসতে হবে, ভার্ব না শিখলে টেন্স শিখে কি করবে? তো এইগুলো আমি পাঠিয়েছিলাম আপনাদের। যাই হোক, এখন আমি আপনাদেরকে একটু বলি। এখানে আমি আপনাদেরকে বলছিলাম যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে। যেমন এই যে ড্রাইভ ভার্ব দিয়ে কয়েকটা সেন্টেন্স আমি করেছিলাম, দেখেন সেগুলো সবই আছে। সেটা হচ্ছে, হি ড্রাইভস এ কার, একটু বোঝেন, হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালায়। হি ড্রোভ এ কার আমি যদি বলি সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাইতেছে। হি ইজ ড্রাইভিং আ কার মানে কি, সে একটা গাড়ি চালাইতেছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাইতেছিল। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। এইভাবে আমি যদি টেন্স জানি, একটা কথাকে সর্বোচ্চ 12টা ওয়েতে 12 ভাবে বলতে পারবো বা নিতে পারবো। বাট এই 12টা সেন্স আমার মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারে না। মনের হোল সেন্স বা থটটাকে প্রকাশ করার জন্য, কথাটা এবার বোঝেন, শুধুমাত্র টেন্সের স্ট্রাকচার যথেষ্ট নয়। টেন্সের পাশাপাশি আমাদেরকে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শিখতে হবে। যারা আলাদা ক্যাটাগরির একটা সেন্টেন্স ক্রিয়েট করে বা তৈরি করে, মডাল ভার্বস মেইনলি এক্সপ্রেসেস পসিবিলিটি, প্রবাবিলিটি, অ্যাবিলিটি, অব্লিগেশন ইন দ্য সেন্টেন্সেস। অর্থাৎ can, could, may, might, shall, should, will, would, need to, dare to, have to, has to, had to, am to, is to, are to, am, is, are, was, are, supposed to, going to, টোটাল 18টার মতো মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এই 18টা মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ক্লিয়ার কনসেপ্ট যদি আপনার থাকে, এদের ব্যবহার যদি আপনারা ভালোভাবে বোঝেন, তাহলে 18 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন। মানে কি, একটা পার্টিকুলার ভার্বকে 18টা ওয়েতে, 18 ভাবে, 18 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন। যেমন, হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ আ কার, সে চালাতে পারতো। হি শুড ড্রাইভ আ কার, তার চালানো উচিত। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাইতো বা চালাতে অভ্যস্ত ছিল। হি হ্যাজ, হ্যাজ টু হবে এখানে, হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হ্যাঁ, হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। তো এইভাবে সাবজেক্ট হি, অবজেক্ট এ কার, আমার ড্রাইভটা হচ্ছে ভার্ব, আমার মেইন ফোকাসটা থাকবে এই ড্রাইভ মানে চালানো। এই চালানো কথাটাকে আমি কতগুলো ওয়েতে, কত ভাবে, কত সেন্সে, কত দিকে নিতে পারি বা বলতে পারি। এটা যে যত বেশি টাইমে মডিফাই করতে পারবে, সে তত দ্রুত ইংলিশ এক্সপার্ট হতে পারবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা না পারার মেইন রিজন হচ্ছে এটা, আমি যে টাইমে কথাটা ভাবতেছি সেই টাইমে ইনস্ট্যান্টলি ভার্বের ফর্মটাকে সঠিকভাবে পুট করতে পারতেছি না, এবং পুট করতে না পারার কারণে, অর্থাৎ ভার্বের ফর্মটাকে বসাতে না পারার কারণে আমি ইংলিশে কথা বলতে পারি না। এখন এই ভার্বের ফর্মটা আমরা টেন্স মেনটেন করে বসাই, কিন্তু আমি কি বলছি, যে টেন্সের স্ট্রাকচার 12টা। আমি যদি আপনাকে বলি যে সে গাড়ি চালাতো, বলেন তো এটা কোন টেন্স? সে গাড়ি চালাতো, পাস্ট টেন্স মনে হচ্ছে? না। হি ড্রোভ এ কার মানে সে গাড়ি চালিয়েছিল, পাস্ট টেন্সটা। তাহলে কি কোনো টেন্স দিয়ে কথাগুলো বলতে পারবেন না। এর জন্য আপনাকে মডাল ভার্বের ব্যবহার শিখতে হবে, যারা আলাদা ক্যাটাগরি সেন্টেন্স ক্রিয়েট করে। আমি যদি বলতাম সে গাড়ি চালাতে পারতো, কোন টেন্স দিয়ে বলবেন? তার গাড়ি চালানো উচিত, এগুলো কোনো টেন্স দিয়ে বলতে পারবেন? পারবেন না। তাহলে এই ধরনের কথাগুলো বলার জন্যই আমাদের এই মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহারটা প্র্যাকটিক্যালি, প্রফেশনালি শিখতে হবে। এগুলোকে অক্সিলারি ভার্ব বলে, কথাটা বোঝেন। এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, টেন্সের স্ট্রাকচারে যে ভার্বগুলো, অক্সিলারি ভার্বগুলো আমরা ব্যবহার করি, এই অক্সিলারি ভার্বগুলোকে মূলত বলা হয় প্রাইমারি অক্সিলারি ভার্ব।
প্রাইমারি অক্সিলারি ভার্ব, আমার কথাটা বুঝবেন। আর এই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এরাও অক্সিলারি, এদেরকে বলি মডাল অক্সিলারি। মানে অক্সিলারি মানে কি? অক্সিলারি এর মানে হচ্ছে হেল্পিং ভার্ব। কথাটা বোঝেন, হেল্পিং, হেল্প করে, কাকে হেল্প করে? অন্য আরেকটা মেইন ভার্ব। অর্থাৎ অক্সিলারি ভার্ব মানে এই ভার্বগুলোর পরে আরেকটা মেইন ভার্ব বসে। তো এখন একটা জিনিস একটু এই জায়গাটাতে বোঝার চেষ্টা করেন। আমি একটু যদি মেইন জায়গাটাতে যাই, হিয়ার ইউ ক্যান সি, জাস্ট ওয়েট আ মিনিট। কোথায় ছিলাম? এই যে মডেলগুলো আমি দেখাচ্ছিলাম। তো এইখানে দেখেন মডেলের একটা ডেফিনেশন ছিল, সেটা হচ্ছে এই অধ্যায়ে মডেলগুলো নিজস্ব অর্থ অনুসারে বাক্য গঠিত হবে। তবে মডেলের পর কিন্তু ভার্ব সর্বদাই বেস ফর্ম রূপে বসবে, কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ ভার্বের সাথে এস, ডি, ইডি, আইএনজি বসানো যাবে না। এই ভার্বের সাথে আইএনজি, ডি, ইডি এগুলো কখন বসে? এগুলো কিন্তু টেন্সের স্ট্রাকচারে বসে। টেন্স এর বিভিন্ন স্ট্রাকচারে আমরা এটা বসিয়ে থাকি। কিন্তু মডাল ভার্বের একটা বেনিফিট, মডাল ভার্ব শেখার একটা সুবিধা হচ্ছে এই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলো তো অক্সিলারি, হেল্পিং, এগুলোকে মডাল অক্সিলারি বলছে। অর্থাৎ এদের পরে আমার অবশ্যই মেইন একটা ভার্ব বসাতে হবে। বাট টেন্সের স্ট্রাকচারে যেমন ওই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এরাও অক্সিলারি, বাট এরা টেন্সের স্ট্রাকচারে বসে। বাট টেন্সের স্ট্রাকচারে যেমন ওই প্রাইমারি অক্সিলারি পরে মেইন ভার্বের ফর্মেট চেঞ্জ হয়, এক একটা মেইন ভার্ব এক এক ফর্মে বসে। কিন্তু এই মডালের ক্ষেত্রে সেটা হয় না। আমার মডাল ভার্ব ক্যান হোক বা কুড, মে হোক বা মাইট, শ্যাল হোক বা শুড, উইল হোক বা উড, মেইন ভার্বের ফর্মের কোনো চেঞ্জ হয় না। মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্ম বা রুট ফর্মে থাকবে। মেইন ভার্বটা অলওয়েজ প্রেজেন্ট ফর্মে থাকে। এই জিনিসটা আমাকে একটু বুঝতে হবে। কিন্তু এই মডাল ভার্বগুলো ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে, ডিফারেন্ট কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে। অর্থাৎ একটা সার্টেন মিনিং এর ভিতরে সীমাবদ্ধ নয়। এখানে আমি যে মিনিং গুলো দিয়েছি এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। অর্থাৎ মেইনলি মডাল ভার্বটা যে কারণে বা যে কাজে ব্যবহৃত হয় সেটাই আমি এখানে দেখিয়েছি বা আপনাদের এখানে দিয়েছি আমি। তো ডিটেলসটাও আমি বলবো, আমি দেখাবো। জাস্ট একটু আমার এই জায়গাটাতে মনোযোগ দেন। আমি আগে এটা একটু বলি যে এই ক্যান, কুড, মে, মাইট এগুলোকেও মডাল অক্সিলারি বলছি, মানে অক্সিলারি ভার্ব বলছি। অক্সিলারি মানে কি? হেল্পিং, অর্থাৎ অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে। আবার এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এরাও অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। কিন্তু দেখেন ওই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ওরা কিন্তু টেন্সের স্ট্রাকচারে কোনো মেজর রোল প্লে করে না। অর্থাৎ তাদের কোনো অর্থ ওইভাবে দেয় না। কিন্তু এই ক্যান, কুড, মে, মাইট এরা কিন্তু একটা মেজর রোল প্লে করে। অর্থাৎ মডাল এগুলো অক্সিলারি, আবার ওই অ্যামিজার অজার ওগুলো অক্সিলারি, ওগুলোকে প্রাইমারি অক্সিলারি বলছি। প্রাইমারি অক্সিলারি টেন্সের স্ট্রাকচারে বসে, মডাল অক্সিলারি এরা নিজস্ব একটা মিনিং, একটা আলাদা ক্যাটাগরির সেন্টেন্স ক্রিয়েট করে। তো এখন আমি কি বলছি দেখেন, প্রত্যেকটা অক্সিলারি ভার্বের পরে তো মেইন ভার্ব বসবে, মেইন ভার্ব না হলে সেটা অক্সিলারি হবে না। তো আমি বলছি এইটাই যে মডাল অক্সিলারি কিন্তু একটা সেন্টেন্স বা বাক্যে একটা মেজর রোল প্লে করে, কিন্তু প্রাইমারি অক্সিলারি কোনো মেজর রোল প্লে করে না, অর্থাৎ অর্থ দেয় না। মানেটা কি? মনে করেন আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি যে হি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে। অথবা আমি যদি এরকম একটা কথা বলি, আই ডু দা ওয়ার্ক, আমি কাজ করি। এই হ্যাজ মানে কি? আমরা জানি আছে। ডু মানে কি? করা। প্রথমটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, এই হ্যাজটা কিন্তু এখানে মেইন ভার্ব, এই ডুটাও কিন্তু মেইন ভার্ব। কিন্তু আমি যদি এইভাবে একটা কথা বলি, হি হ্যাজ প্লেড ক্রিকেট, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি? এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে সে ক্রিকেট খেলেছে। অর্থাৎ এইখানে কিন্তু এই হ্যাশটার মেইন ভার্ব না, এটা অক্সিলারি ভার্ব, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। এই প্লেটটা মেইন ভার্ব। তো এই বাক্যটার বাংলা কি? সে ক্রিকেট খেলেছে। প্লে মানে খেলা, এই ওয়ার্ডটাই অর্থ মূলত প্রকাশ পাচ্ছে। এই হ্যাজ মানে যে আস হয় কাছে আসে, আসে শব্দটা আমি সম্পূর্ণ বাক্যে কোথাও বলছি, কোথাও ব্যবহার করছি? করিনি কিন্তু। অর্থাৎ যখন এটা অক্সিলারি ভার্ব হিসেবে বসে, এটার কোনো মিনিং দেয় না। যেমন আমি যদি এরকম একটা কথা বলি যে ডু ইউ লার্ন ইংলিশ, এই সেন্টেন্সের বাংলা অর্থ কি? বাংলা অর্থ কিন্তু এরকম যে তুমি কি ইংরেজি শেখো। এই বাক্যটার বাংলা অর্থ কি? যে আই ডু দা ওয়ার্ক, আমি কাজ করি। অর্থাৎ এখানে ডু ছাড়া আর কোনো ভার্ব নেই, এটা মেইন ভার্ব। ডু মানে আমরা জানি করা, কিন্তু এই বাক্যে আরেকটা ভার্ব আছে লার্ন মানে শেখা, এবং আমরা জানি ডি ও ডু মানে তো করা। কিন্তু এই সম্পূর্ণ বাক্যটা যখন আমি বাংলায় ট্রান্সলেট করছি, করা নামের কোনো শব্দকে এখানে প্রকাশ পাচ্ছে? এই বাক্যটার অর্থ কি? যে তুমি কি ইংরেজি শেখো। অর্থাৎ ডুটা জাস্ট প্রশ্ন করার জন্য, কোশ্চেন করার জন্য বসতেছে। দ্যার ইজ নো মিনিং হিয়ার। মিনিংটা কি? শেখা, লার্ন, এই ভার্বটারই অর্থ দিচ্ছে, যেটা মেইন ভার্ব। অর্থাৎ
প্রাইমারি অক্সিলারি ভার্ব এগুলো আবার মেইন ভার্ব হিসেবে বসতে পারে। আপনারা জানেন আমি গতকাল ক্লাস নিইনি, বাট আমি একটা রেকর্ডেড ক্লাস দিয়েছি, সেখানে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব নিয়ে ইন ডিটেলস আলোচনাও করেছি আমি আপনাদের সঙ্গে। তো সেই জায়গাটা যদি আপনারা দেখেন তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবে। তো প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো যখন আমার অক্সিলারি হিসেবে বলবো, মানে অক্সিলারি কখন বলবো, অন্য একটা ভার্বের সাথে বসে, টেন্সের স্ট্রাকচারে বসে, তখন তাদের কোনো অর্থ দেয় না, জাস্ট সেন্সটা মেনটেন করে বা সেন্টেন্সকে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করার জন্য বসে। বাট মডাল অক্সিলারি ভার্ব গুলো, মডাল ভার্ব সেন্টেন্স একটা মেজর রোল প্লে করে, মিনিং দেয়। কিন্তু প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো কিন্তু মেইন ভার্ব হিসেবে বসতে পারে। ওগুলোর প্রত্যেকটা ভার্বের আলাদা আলাদা নাম আছে এবং নিজস্ব অর্থ অনুযায়ী বসতে পারে। সেটা প্রিভিয়াস রেকর্ডেড ক্লাসটা একটু দেখবেন, বুঝতে পারবেন ওইটা। এখন আমি যদি বলি যে আই ক্যান, কথাটা একটু বোঝেন, আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। এই ক্যান মানে পারা, প্লে মানে খেলা। এই যে বাক্যটা, ক্যান তো অক্সিলারি ভার্ব, যেমন এখানে ডু অক্সিলারি লার্ন মেইন ভার্ব, হি হ্যাজ অক্সিলারি প্লেড মেইন ভার্ব, বাট ডু এর কিন্তু মিনিং দেয়নি, হ্যাজ এর কিন্তু মিনিং দেয়নি। এদের মিনিং কখন দিয়েছে, যখন এই ছাড়া আর কোনো ভার্ব নেই, অর্থাৎ ডু বা হ্যাজ যখন মেইন ভার্ব হিসেবে বসছে তখন মিনিং দিয়েছে। বাট এই জায়গাটায় দেখেন, আই ক্যান প্লে ফুটবল, ক্যান মানে পারা, ফুটবল মানে খেলা, এই দুটো ওয়ার্ডেরই কিন্তু অর্থ দিচ্ছে যে আমি ফুটবল খেলতে পারি। অর্থাৎ মডাল ভার্বের পর মেইন ভার্ব বসে, বাট মডাল ভার্ব একটা মেজর রোল প্লে করে। মডাল ভার্বের অর্থ অনুসারে সেন্টেন্সের অর্থের পরিবর্তন হয়, সেন্সের বা টাইমের পরিবর্তন হয়। তো আমাকে মডাল ভার্বের ব্যবহার শেখার আগে এদের এই ওয়ার্ড মিনিং গুলো শিখতে হবে, ওয়ার্ড মিনিং গুলো ভালোভাবে জানতে হবে, অ্যাকচুয়াল অর্থ বা মিনিং গুলো কি মডাল ভার্বের। যেমন দেখেন, ক্যান মানে পারা, কুড, পারা অতীত অর্থে, মে সম্ভাবনা অর্থে, মাইট পাস্ট অফ মে, শ্যাল বা উইল ভবিষ্যৎকালের অক্সিলারি রূপে ব্যবহৃত হয়। হ্যাড ইউ ক্যান সি, উড অতীত অভ্যাস অর্থে বসে, ইউজ টু এটাও অতীত অভ্যাস অর্থে বসে, বাট পার্থক্য হচ্ছে অতীতে ইন জেনারেলি কেউ কোনো কাজ করতো, আমি ফুটবল খেলতাম, আই উড প্লে ফুটবল, আমি টিভি দেখতাম, আই উড ওয়াচ টিভি, এখানে উডের ব্যবহার হয়। বাট কেউ কোনো কাজ করতে একদমই অভ্যস্ত ছিল, কেউ কোনো কাজের প্রতি একদমই অ্যাডিক্টেড ছিল, কাজ না করে পারতো না, সেখানে ইউজ টু ভার্বের ব্যবহার হয়। হি ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন হিজ বয়হুড, হ্যাঁ, সে শৈশবে নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত ছিল। হ্যাঁ, এদের আবার ডিটেলস ইউজ আছে, আমি সেখানে দেখাচ্ছি, জাস্ট একটু ওয়েট করেন। শুড মানে উচিত, ওট টু মানে উচিত, বাট এদেরও একটা পার্থক্য আছে। ইন জেনারেলি বা সিম্পলি কোনো কিছু করা উচিত, এখানে শুডের ব্যবহার হয়। আর ওট টু এর ব্যবহারটা কোথায় হয়, এটা হচ্ছে ফর্মালি কোনো কিছু করা উচিত, পলাইটনেস প্রকাশ করে। এমন কোনো কাজ যে কাজটা করা আপনার দায়িত্ব বা কর্তব্যের ভিতরে পড়ে, যে কাজটা না করলে নয়, এই জায়গাটাতে শুডের পরিবর্তে ওট টু ব্যবহার করলে সেটা বেশি ভালো শোনায়, ভালো দেখায়, কথাগুলো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। যেমন আমার দেশের সেবা করা উচিত, আই ought টু সার্ভ মাই কান্ট্রি। আমার পিতামাতাকে মান্য করা উচিত, আই ought টু obey মাই প্যারেন্টস। অর্থাৎ ইনস্টেড অফ শুড, ইফ ইউ ইউজ দেয়ার ought টু, ইট উইল বি বেটার আর মোর পারফেক্ট। মাস্ট মানে অবশ্যই, নিড টু মানে প্রয়োজন, ডেয়ার টু মানে সাহস করা, উড বেটার আর রাদার মানে বরং, উচিত বা ভালোই। এই জায়গাটা একটু বোঝেন। এখানে একটা টেবিল দেওয়া আছে, গত ক্লাসে টেন্সের যেভাবে টেবিল ছিল সেভাবেই আছে। তো কি লেখা আছে, একটু আমি এটা একটু অফ করে দেই, জাস্ট বোঝার চেষ্টা করেন। প্রথমত সাবজেক্ট গুলো দেওয়া আছে, কারণ কি, একটা কথা যখন বলা হবে, একটা কাজ যখন করা হবে, কেউ তো একজন করবে, কেউ তো একজন বলবে, অর্থাৎ একটা সাবজেক্ট তো আমার থাকবে। তো সাবজেক্ট কি হতে পারে, একটু মনোযোগ দিয়ে বোঝেন। আমার আই, উই, ইউ, হি, সি এগুলো, এরপরে মডাল ভার্ব গুলো আছে, দেখেন একটু এই জায়গাটা একটু মনোযোগ দিবেন। দেখেন, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ইউজ টু, ওর টু, মাস্ট, নিড টু, দেন মেইন ভার্ব। মানে মেইন ভার্বের কিন্তু বেস ফর্ম, আমি আবারও বলছি, মডাল ভার্ব যেটাই হোক, ক্যান হোক বা কুড, মে হোক বা মাইট, শ্যাল হোক বা শুড, উইল হোক বা উড, মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্মে বসবে। এরপরে অবজেক্ট, সাবজেক্ট আর ভার্ব বসালে অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। ঠিক আছে, যেমন দেখেন, একটু একটু বোঝার চেষ্টা করেন এই জায়গাটা, সেটা হচ্ছে আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। হ্যাঁ, আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। তাহলে চেঞ্জটা কার, মডাল ভার্বের অর্থ আমাকে আগে জানতে হবে, কারণ এইটার চেঞ্জের সঙ্গে সঙ্গে কিন্তু অর্থের পরিবর্তন হচ্ছে। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি। আই মাইট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারতাম। আচ্ছা, এখানে পার্থক্যটা কি জানেন? দেখেন, ক্যান মানে পারা, বাট এটা অ্যাবিলিটি অর্থে পারা, সামর্থ্য অর্থে পারা। যেমন আমি 10 কেজি ভার বহন করতে পারি, আই ক্যান টেক 10 কেজি লোড, দ্যাট ইজ মাই অ্যাবিলিটি। আমি একটানা 20 মাইল দৌড়াতে পারি, আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেস। আমার সাহস আছে, আমার অ্যাবিলিটি আছে, তাই আমি পারি। আর মেয়েটা হচ্ছে সম্ভাবনা অর্থে পারা, যদি বলি আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে,
হতেও পারে নাও পারে, সম্ভাবনা আছে, সে আজ আসতে পারে, হি মে কাম টুডে। সো এরকম, মে মানে সম্ভাবনা অর্থে পারা, ক্যান মানে সামর্থ্য অর্থে অর্থাৎ অ্যাবিলিটি অর্থে পারা। বাট এখানে স্পিক ভার্বের ক্ষেত্রে কিভাবে আমি এটাকে ইউজ করতে পারি বা বোঝাতে পারি? আমি যদি বলি আই ক্যান স্পিক ইংলিশ, মানে কি? আমি ইংরেজি বলতে পারি, অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজটা আমার ভিতরে আছে, আমার সামর্থ্য আছে, আমার স্কিল আছে, আমি পারি, আমার অ্যাবিলিটি আছে ইংরেজি বলার। ফর দ্যাট রিজন আই ক্যান সে দ্যাট আই ক্যান স্পিক ইংলিশ। বাট আমি কখন বলতে পারি যে আই মে স্পিক ইংলিশ? এই কথাটা কিন্তু আমি সিচুয়েশন অনুযায়ী তখনই বলতে পারি। মনে করেন, সাপোজ আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, তাই না? এখন আমি বাংলায় লেকচার দিচ্ছি, বাংলায় সবকিছু বোঝাচ্ছি বা বলছি। তো বাংলায় বলতে বলতে আমি আপনাদের সামনে এখন যদি বলি যে আমি কিন্তু এখন ইংলিশে কথা বলতে পারি, মানে কি? এই যে একটা সম্ভাবনা, মানে হয়তো বলবো, আমি বাংলায় লেকচার দিচ্ছি তো এখন কিন্তু ইংলিশে দিতে পারি, ইংলিশে হয়তো দিব। এই যে কথাটা আমি বললাম, এই কথাটা বলতে গেলে কিন্তু আমি এখানে মে ভার্বের ব্যবহার করতে পারি, যে আই এম I'm talking in Bengali right now, but I may speak English. I may speak in English in front of you. এই যে আমি বলতে পারি মানে হয়তো বলবো। এবার আমি যদি ইংলিশে লেকচার দেওয়া শুরু করি, যে today in this class I'm going to talk about practical use of modal auxiliary verb. So before going to the main session, we have to know the actual definition of modal auxiliary verb. What is modal verb? We all know that modal auxiliary verbs mainly expresses the possibility, probability, ability, and obligation in the sentences. And that is a benefit of learning modal auxiliary verb. These are when you are going to learn this topic, you have to know that when you are using different kinds of modal auxiliary verbs, you don't need to change the forms of main verb. That means you don't need to add s, es, d, ed, or ing with the main verb. So that is the benefit of learning modal auxiliary verb. But you have to remember that modal verb mainly play a major role in the sentences. For that reason, first of all, we have to know the actual word meaning of modal auxiliary verb. So that's it. এই যে আমি কথাগুলো বললাম, সো আমি শুধু সেইভাবে কথা বলি যে আমি হয়তো বলবো, হয়তো বলতে পারি, অর্থাৎ সম্ভাবনা অর্থে মে, আর অ্যাবিলিটি সামর্থ্য অর্থে ক্যান ভার্বের ব্যবহার হয়। আই মাইট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারতাম, হ্যাঁ, পাস্ট পসিবিলিটি। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উইল স্পিক ইংলিশ, সরি, আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই ought টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা দরকার বা প্রয়োজন। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলার সাহস দেখাই, সাহস করি। ডেয়ার টু মানে সাহস করা, সাহস দেখানো। বোঝেন এই জায়গাটাতে? এখানে সুন্দরভাবে দেওয়া আছে, এই পিডিএফ ফাইলগুলো অনেক ভালোভাবে অর্গানাইজ করা আছে। আমি এটা পাঠিয়ে দিলে নিজেরা একটু কাভার করে ফেলবেন, দেখবেন অনেক সুন্দর করে এটা শিখতে পারবেন। আই ক্যান স্পিক ইংলিশ, প্রথমত সাবজেক্ট, দেন মডাল ভার্ব, দেন মেইন ভার্বের বেস ফর্ম, তাই না? আই ক্যান স্পিক ইংলিশ খুবই সিম্পল, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারে। হি ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন হিজ বয়হুড, সে শৈশবে নদীতে সাঁতার কাটতো। মাদার ইউজ টু রিসাইট দ্য হোলি কোরআন এভরিডে, মা প্রত্যহ কোরআন পাঠ করতেন। হি কুড অ্যান্সার দ্য কোশ্চেন, সে প্রশ্নটার উত্তর দিতে পারতো। হিমেল উড গো টু দ্য সিনেমা এট টাইমস, হিমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত। ইউ শুড ওবে ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে মান্য করা উচিত। সো এইভাবে এই এই সুরের পরিবর্তে আমি এখানে বলছিলাম যে যদি ওট টু দেন সেটা বেশি পলাইটনেস প্রকাশ পায়, সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। বাট একটার পরিবর্তে আরেকটা দিলে সমস্যা না, বাট ওট টুটা হচ্ছে মোর ফর্মাল মিনিং ক্রিয়েট করে থাকে। এই বিষয়টা আপনাদেরকে একটু বুঝতে হবে। এখন দেখেন আমি কি বলছি, সেটা হচ্ছে সেন্টেন্স বা বাক্য কিন্তু শুধু এইভাবে তৈরি করলে হবে না, যেটা টেন্সের ক্লাসে বলছিলাম। একটা সেন্টেন্স বা বাক্যকে আমাদের নেগেটিভ করতে হবে, ইন্ট্রোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে, ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব বা কিভাবে করতে পারি, এই জায়গাটা যদি একটু দেখি। দেখেন, টেন্সের ক্লাসে আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের টেন্সের স্ট্রাকচার হচ্ছে 12টা, এবং এই 12টা টেন্সের স্ট্রাকচারের ভিতর 10টাতেই অক্সিলারি ভার্ব ছিল। আমাদের নিয়ম হচ্ছে যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করার জন্য সেই সেন্টেন্স বা বাক্যের ভিতরে যে অক্সিলারি ভার্ব থাকে তার সাথে নট বসালে সেন্টেন্স নেগেটিভ হয়। অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে আসলে সেন্টেন্স ইন্টারোগেটিভ হয়। কিন্তু
প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, সেখানে ডু ডাজ ডিড এর ব্যবহার করে করতে হয়, এটা আমি বলেছিলাম। বাট এই জায়গাটাতে এই যে ক্যান, কুড, শুড, উড, এগুলো তো অক্সিলারি, মডেল অক্সিলারি বলছি। তো ভেরি সিম্পল, জাস্ট এদের সাথে নট বসালেই সেন্টেন্স নেগেটিভ হয়ে যাবে, এদেরকে সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হয়ে যাবে। যেমন আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না। আই উই কুডেন্ট রাইট আ লেটার, আমরা চিঠি লিখতে পারতাম না। ইউ শুডেন্ট ড্র আ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। হি উডেন্ট সিং আ সং, সে গান গাইতো না। দে মাইটেন্ট প্লে ফুটবল, সে ফুটবল নাও খেলতে পারতো। দে শ্যান্ট ডু দ্য ওয়ার্ক, দের সাথে শ্যাল হয় না, সরি, আই বলতে পারেন, আই শ্যান্ট ডু দ্য ওয়ার্ক, আমি অবশ্যই কাজটা করব না। সো ইন দিস ওয়ে ইউ ক্যান মেক সো মেনি সেন্টেন্সেস। রানা ওন্ট ক্লাইম্ব আ ট্রি, রানা গাছে উঠবে না। রানী মাস্ট, আই মিন মাস্ট নট ড্রাইভ আ কার, রানী অবশ্যই গাড়ি চালাবে না। রানী মাস্ট নট ড্রাইভ আ কার, রানী অবশ্যই গাড়ি চালাবে না। ওকে, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। দেন ইউ ক্যান নট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারো না। ইউ কুডেন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারতে না। ইউ শুডেন্ট ড্র পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। ইউ উডেন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে না। ইউ মাস্টন্ট, আই মিন মাস্ট নট ড্র পিকচার, তুমি অবশ্যই ছবি আঁকবে না। আই শান্ট গো টু ঢাকা, মানে শ্যাল নট, হ্যাঁ, আমি ঢাকায় যাব না। হি ওন্ট ডু ইট, সেটা করবে না। উইল নট এর কন্ট্রাস্ট ফর্ম, শর্ট ফর্ম কি, ওন্ট। উই ওন্ট এগ্রি অন ইট, আমরা এটাই রাজি হব না। তো এইভাবে এইভাবে নেগেটিভ করতে পারবেন। আর ইন্টারোগেটিভ কি, জাস্ট মডাল ভার্বটাকে সাবজেক্টের আগে আনবেন। ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি। কুড উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা আলোচনা করতে পারতাম। উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে। মাস্ট হি ড্র আ পিকচার, সে কি অবশ্যই একটা ছবি আঁকবে। মে শি রাইট আ লেটার, সে কি চিঠি লিখতে পারে। শুড দে স্পিক ইন ইংলিশ, তাদেরকে ইংরেজি বলা উচিত। মাইট রানা ডু দ্য ওয়ার্ক, রানা কি কাজটা করতেও পারতো। উইল রানী ডু দ্য ওয়ার্ক, রানী কি কাজটা করবে। সো এইভাবে এই সেন্টেন্স গুলো হয়, এখানে সবই দেওয়া আছে। আপনি নিজেরা একটু ডিটেলসটা পড়ে নিবেন, জেনে নিবেন, আশা করি এই জায়গাটা নিয়ে কোনো সমস্যা থাকবে না। অর্থাৎ প্রথমত এখানে আপনার কাজ হচ্ছে মডাল ভার্বের ডেফিনেশন জানা, দেন মডাল অক্সিলারি ভার্বগুলোর ওয়ার্ড মিনিং, তাদের অ্যাকচুয়াল ওয়ার্ড মিনিং গুলো কি সেটা আপনাকে বুঝতে হবে। তারপরে আরেকটা কাজ হচ্ছে আপনার, কি বললাম, যে এগুলোকে সেন্টেন্স তৈরি করার পর নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে। এখন আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, প্রথমেই বলছিলাম যে এই মডাল ভার্বগুলো অনেক বৈচিত্র্যময়। এরা কিন্তু একটা মাত্র মিনিং এর ভিতরে সীমাবদ্ধ নয়, এরা ডিফারেন্ট কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে থাকে। যেমন এই যে ক্যান, কুড, মাইট, এই প্রত্যেকটা ভার্বের উপর আমার আবার ডিটেলস ক্লাস আছে, যেটা আমি আমার পেইড কোর্সে স্টুডেন্টদের করে। প্রত্যেকটা ভার্বের জন্য এক এক ঘন্টা করে আলাদা আলাদা ক্লাস আছে। তো সেটা দেখাতে গেলে আপনাদের অনেক সময় চলে যাবে। তারপরেও যতটুকু পারা যায়, যেহেতু আপনারা ফ্রি ক্লাস করছেন, আপনি আজকে আসেন কালকে নাও থাকতে পারেন, যদি এগুলো দেখে যান, জেনে যান, নিজের মতো করে পরবর্তীতে শিখতে পারবেন। তো যতটুকু জানানো যায়, যতটা ডিটেলসে বলা যায়, আমি বলে যাচ্ছি, আপনারা একটু দেখেন। আর যারা পেইড কোর্সে আসছেন বা আসবেন, তারা তো এগুলো পাবেন ইন ডিটেলসে পরে। তো একটু দেখেন, যেমন মনে করেন এই যে ইউজ অফ ক্যান ভার্ব, মানে শুধুমাত্র ক্যানের উপরে আলাদা একটা ক্লাস। যেমন কি আছে একটু আমরা যদি দেখি, দেখেন ক্যান হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব। আমরা তো জানি ক্যান মানে পারা, কিন্তু এর আবার ডিটেলস কিভাবে ব্যবহার হচ্ছে একটু দেখেন। ক্যান শব্দটি সেন্টেন্সে বিভিন্ন জায়গায় বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে। যেমন দেখেন, ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম স্ট্রাকচার নাম্বার ওয়ান, অ্যাবিলিটি বোঝায়। মানে এটা হচ্ছে সিম্পল স্ট্রাকচার, ক্যানের ইউজ বলতে যেটা আমরা শিখি বা জানি সেটাই এখানে দেওয়া। ক্যান বি প্লাস নাউন, কোনো কিছু হতে পারে বোঝায়। ক্যান বি প্লাস পজিশন, কেউ কোনো জায়গায় থাকতে পারে বোঝায়। ক্যান হ্যাভ প্লাস পজিশন, কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকা বোঝায়। একটু বোঝেন, সাবজেক্ট মানে প্লাস ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, এটা ফার্স্ট স্ট্রাকচারে আছে। যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, আমি একটানা 20 মাইল দৌড়াতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। দে ক্যান সিং আ সং, তারা গান গাইতে পারে। সিম্পল। কিন্তু দেখেন এইখানে আরেকটা বিষয় বলছে যে এই ক্যান ভার্বটা আরেকটা মিনিং ক্রিয়েট করার জন্য ব্যবহৃত হয়, সেটা হচ্ছে রিকোয়েস্ট বা অনুরোধ, পারমিশন বা অনুমতি, এবং সাজেশন বা পরামর্শ। অর্থাৎ এই জায়গাটায় আপনাকে ভুলে যেতে হবে যে ক্যান মানে পারা। আমি আবারও বলছি, এই জায়গাটায় আপনাকে এটা মনে রাখতে হবে যে এই ক্যান ভার্বটি রিকোয়েস্ট, পারমিশন এন্ড সাজেশন, অর্থাৎ অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থে আবার ব্যবহৃত হয়। এখানে শুধু একটা না, এখানে তিনটা ভার্বের ব্যবহার হয় টোটাল। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এখানে টোটাল তিনটা ভার্ব, সেটা হচ্ছে ক্যান, একটা হচ্ছে কুড, আর একটা হচ্ছে অ্যান্ড উড। এই যে তিনটা ভার্ব, ক্যান, কুড এবং উড, এই যে তিনটা ভার্ব, এই তিনটা ভার্বেরই আলাদা আলাদা মিনিং আছে। ক্যান মানে পারা,
কুড মানে পারতো, মানে পাস্ট অ্যাবিলিটি বোঝায়। উড এটা এটা পাস্ট হ্যাবিট বোঝায়। হ্যাঁ, অতীতে কেউ কিছু করতো, অ্যাকচুয়াল মিনিং আছে। বাট এই তিনটা ভার্ব আবার রিকোয়েস্ট, পারমিশন এন্ড সাজেশন, অর্থাৎ অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থে বসে। বাট এই জায়গাটাতে ক্যান একটু ইনফর্মাল মিনিং ক্রিয়েট করে, যার সাথে তুই তোকারি বা তুমি আমি করে সম্পর্ক, আপনার ফ্রেন্ড সার্কেল বা বয়সে ছোট, সেখানে ক্যানের ব্যবহার করা যায়। আর পলাইটলি কথা বলতে গেলে, ফর্মালি কথা বলতে গেলে আপনার রেসপেক্টেড পার্সন, টিচার, অফিসার, বস, যে কোনো জায়গায় কুড বা উডের ব্যবহার করতে হয়, সেটা বেশি পলাইটনেস প্রকাশ পায়। যেমন দেখেন, ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দিতে পারো, বা আমাকে এক গ্লাস পানি দিবে। ক্যান ইউ সিট বিসাইড মি, আমার পাশে বসবে। দেখেন, বাংলাটা কিন্তু আমি এটা বলছি যে আমার পাশে বসবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তো ক্যানের ব্যবহার কেন করবো, আমি তো উইলের ব্যবহার করতে পারি, ফিউচার টেন্স তো। উইল ইউ সিট বিসাইড মি মানে তো আমার পাশে বসবে। কিন্তু দেখেন, আপনাকে এটা বুঝতে হবে কথাটা কিভাবে বলা হচ্ছে। যদি রিকোয়েস্টের সাথে বলা, ইংলিশ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ, সিচুয়েশনটা বুঝতে হবে, ভাবটা বুঝতে হবে, কথা বলার ওয়েটা কি, ধরনটা কি। আমি যদি গাম্ভীর্যের সাথে বলি তুমি কি আমার পাশে বসবে, উইল ইউ সিট বিসাইড মি, বাট সেভাবে এখানে কথাটা বলা হচ্ছে না, অনুরোধ করে বলা হচ্ছে যে আমার পাশে কি একটু বসবে। বাংলা বসবে বললেও আমি ওখানে উইলের ব্যবহার না করে ক্যানের ব্যবহার করব, বিকজ এই ক্যান ওয়ার্ডটি রিকোয়েস্টের জন্য ব্যবহৃত হয়। যদি আপনা আপনি করে কথা বলেন, পলাইটলি কথা বলেন, কাউকে রেসপেক্ট করে কথা বলেন যে আপনি কি আমার পাশে একটু বসবেন, উড ইউ সিট বিসাইড মি, could you please sit beside me, you can say that, right? Can you tell me about your life story, তোমার জীবনের গল্পটি আমাকে বলবে। Can you go with me at lunch, আমার সাথে লাঞ্চে যাবে। সো এই জায়গায় আমি যদি বলি could you tell me about your life story, আপনার জীবনের গল্পটি আমাকে বলবেন। would you go with me at lunch, আমার সাথে লাঞ্চে যাবেন, লাঞ্চ করবেন। হ্যাঁ, সো এই হচ্ছে বিষয়। আবারও বলছি, বাকি দুটো সেভাবেই হবে। ক্যান, কুড এবং উড, এই তিনটা ওয়ার্ডের পার্টিকুলার মিনিং আছে, বাট থাকা সত্ত্বেও এই ভার্বগুলো রিকোয়েস্ট, পারমিশন, সাজেশন, অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থে বসে থাকে। ক্যান ইনফর্মাল মিনিং ক্রিয়েট করে, কুড এবং উড এই যে ভার্বটা, এরা ফর্মাল মিনিং ক্রিয়েট করে থাকে। এটা হচ্ছে বিষয়। এরপর দেখেন, আমি আরেকটা জায়গায় যদি আসি, সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস নাউন। আমি আপনাদের বি ভার্ব দেখিয়েছি লাস্ট রেকর্ডেড ক্লাসটা, যদি কেউ দেখেন, ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্বের উপর খুবই ইম্পর্টেন্ট ক্লাস। তাহলে এই বিষয়গুলো বুঝতে অনেক বেশি সহজ হবে। বি মানে হচ্ছে হওয়া বা থাকা, দুটো মিনিং দেয়। অর্থাৎ এক্সটেনশনে যদি পার্সন থাকে, নাউন থাকে, বি এর মানে হওয়া, যদি প্লেস থাকে বা অ্যাডভার্ব থাকে, বি এর মানে থাকা। যেমন দেখেন, হি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। ক্যান মানে পারা, বি মানে হওয়া। হি ক্যান বি আ মিনিস্টার, সে একজন মন্ত্রী হতে পারে। হি ক্যান বি এ ফ্রিল্যান্সার, সে একজন ফ্রিল্যান্সার হতে পারে। হি ক্যান বি এ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারে। এরপর দেখেন, ক্যান বি প্লাস পজিশন, এই কাঠামোটি দ্বারা কারো কোনো অবস্থান হতে পারে বোঝায়। যেমন হি ক্যান বি অ্যাট দ্য মার্কেট নাও, সে এখন বাজারে থাকতে পারে। রুমা ক্যান বি অ্যাট স্কুল নাও, রুমা এখন স্কুলে থাকতে পারে। মাই ফাদার ক্যান বি ইন দ্য অফিস, আমার বাবা অফিসে থাকতে পারে। এবার দেখবো ক্যান হ্যাভ প্লাস পজিশন, অর্থাৎ এই কাঠামোটি দ্বারা কারো অধিকারে কোনো কিছু থাকতে পারে বোঝায়। যেমন শি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ, তার গ্রামে একটা বাগান থাকতে পারে। হি ক্যান হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল, রুমার সুন্দর একটা মোবাইল থাকতে পারে। অর্থাৎ এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করেন, বি মানেও থাকা, বাট কোন থাকা, সাবজেক্ট নিজে কোনো কিছুতে থাকে, সাবজেক্ট নিজে কোনো একটা জায়গায় থাকে, এই থাকা। আবার হ্যাভ মানেও থাকা, এইটা কোন থাকা, হ্যাভের মানে যে থাকা সেটা হচ্ছে সাবজেক্টের অধিকারে বা সাবজেক্টের মালিকানায় কোনো কিছু থাকে। কথাটা বোঝেন, এটা ওই বি ভার্বের ক্লাসে দেখবেন আছে। হ্যাভ মানে হচ্ছে সাবজেক্টের অধিকার বা মালিকানায় কোনো কিছু থাকে, আর বি এর মানে হচ্ছে সাবজেক্ট নিজে কোনো একটা জায়গায় থাকে। সো এই হচ্ছে মেইন বিষয় এই মডাল ভার্বের এই জায়গাটা থেকে। এখন যদি যদি আমি আরেকটু সামনের দিকে যাই, একটু মনোযোগ দিবেন, এই বিষয়গুলো একটু ডিটেলসে বুঝবেন। সেটা হচ্ছে, কোথায় যেতে পারি, কুড, উড সবগুলো আছে। এই দেখেন, মনে করেন শুড ভার্ব, দেখেন শুড হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মডাল অক্সিলারি ভার্ব, যার অর্থ হচ্ছে উচিত। সাধারণত উচিত অর্থে এগুলোর ব্যবহার হয়ে থাকে। শুডের যে ব্যবহার আছে সেটা হচ্ছে শুড, শুড বি, শুড হ্যাভ বিন। এই যে ভার্বের ফর্মগুলো আপনারা দেখছেন, অর্থাৎ শুড মানে যে শুধুমাত্র উচিত এটা আমরা ব্যবহার করব না, এর যে অন্যান্য যে ফর্মগুলো আছে, যেমন এখানে যদি এই যে একটা সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্স যদি থাকে যে রহিম শুড হ্যাভ প্লেড ক্রিকেট, এই বাক্যের বাংলা অর্থটা হচ্ছে রহিমের ক্রিকেট খেলা উচিত ছিল।
আবার আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, শি শুড হ্যাভ বিন সিঙ্গিং, তার গান গাইতে থাকা উচিত। আবার এই কথাটা আমি যদি বলি, রাহুল শুড হ্যাভ বিন সেলফিশ, এইখানে কখনো এই হ্যাভ বিন, বিন কখনো অক্সিলারি ভার্ব হিসেবে বসছে, আবার কখনো মেইন ভার্ব হিসেবে বসছে, তারপরে আবার কখনো মেইন ভার্বের সঙ্গে আইএনজি বসতেছে, আবার কখনো নাউন বসতেছে, আবার এই বিনের পরে কখনো মেইন ভার্বের পাস্ট পার্টিসিপলও বসতেছে। দ্য রুম শুড হ্যাভ বিন ক্লিন, এই রুমটা পরিষ্কার করা উচিত ছিল, এই যে শুড হ্যাভ বিন ক্লিন। অনেকেই আছে আমরা যারা এই ধরনের সেন্টেন্স দেখলে ঘাবড়ে যাবেন, আপনি যখন প্র্যাকটিক্যাল একটা প্যাসেজে দেখবেন, যখন রাইটিং সলভ করতে যাবেন, আপনি বাংলায় এই ধরনের কথা ভাবতেছেন যে তাকে লন্ডনে পাঠানো উচিত ছিল, বলেন তো ইংলিশ কি? অনেকেই বলতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত এই জায়গাটার প্র্যাকটিক্যাল ব্যবহার জানবেন। তো এইখানে এটা আলাদাভাবে দেখতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি একবারে দেখাই দিচ্ছি। জাস্ট একবারে আমি কয়েকটা সেন্টেন্স আমি লিখবো, যদি এই সেন্টেন্সগুলো সম্পর্কে ভালো একটা ধারণা আসে, একটা ক্লিয়ার কনসেপ্ট আপনারা পান, প্রত্যেকটা মডাল ভার্বের পরিবর্তে তাদের নিজস্ব অনুযায়ী যে কোনো ভার্ব ইউজ করলে আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন। জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখেন, এখন যেটা দেখাচ্ছি জাস্ট 10 মিনিটের মধ্যে সেটা শেষ হয়ে যাবে। যদি এইটুকু যদি আপনি দেখতে পারেন, ভালোভাবে নিতে পারেন বা বুঝতে পারেন, আমি এতটুকু বলতে পারবো আজকের পর থেকে এই মডাল ভার্ব নিয়ে আর কোনো প্রবলেম হবে না, এটাকে ইন ডিটেলসে আপনারা নিতে পারবেন। সবাই একটু মনোযোগ দিয়ে বোঝেন, আমি এই শুড ভার্ব দিয়ে দেখাচ্ছি। দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, একটু মনোযোগ দিবেন, হ্যাঁ? সবাইকে অনুরোধ করব। দেখেন, মনে করেন আমি কোন ভার্বটা দেখাচ্ছিলাম, বলছি যে শুড, তাই না? কথাটা একটু বলছেন, আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি। বোঝেন, এই শুড মানে আমরা জানি উচিত, বাট এই শুড ভার্বটাকে ওই টেন্সের মতো করে বিভিন্ন সেন্সে বিভিন্ন টাইমে এটাকে স্ট্রাকচারাইজ করা যায়, এটা দিয়ে সেন্টেন্স তৈরি করা যায়। যেমন দেখেন, সিম্পল যে স্ট্রাকচার আমরা জানি যে হি শুড, তার উচিত, হি শুড ডু দা ওয়ার্ক, কথাটা একটু বুঝবেন, তার কাজ করা উচিত। এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, কি বলছি বলেন তো? হি শুড ডু দা ওয়ার্ক, তার কাজ করা উচিত। তাহলে এই জায়গাটাকে দেখেন, এই বাক্যটাকে কিন্তু একটা রিভার্স বাক্যে পরিণত করা যায়, যেটাকে প্যাসিভ ভয়েস বলা হয়। আমি আগামীকালও আপনাদের ক্লাস নিব, ফিফথ ফ্রি লাইভ ক্লাস, সেখানে কিন্তু প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার আমি আপনাদেরকে দেখাবো। সো হি শুড ডু দা ওয়ার্ক, এর প্যাসিভটা কি জানেন? দা ওয়ার্ক শুড বি ডান, শুড বি ডান, এখানে বাই হিম বসাতে হয়, বাট আমি ওটা আর বসালাম না। জাস্ট দ্য ওয়ার্ক শুড বি ডান, এতটুকুর মানে কি জানেন? এই কাজটা করা উচিত। কথাটা একটু বোঝেন। এইবার দেখেন, আমি যদি আবার এরকম একটা সেন্টেন্স বলি, হি শুড বি আর ডক্টর, এর মানে হচ্ছে যে তার একজন ডাক্তার হওয়া উচিত। আবার আমি যদি এরকম একটা কথা বলি যে হি শুড বি অ্যাট হোম, এর মানে হচ্ছে তার বাড়িতে থাকা উচিত। অর্থাৎ বি এর দুইটা মিনিং, এর আগেও আমি বলছি, বি মানে হওয়া, আবার বি মানে থাকা। তো বি এর পরে যদি নাউন বসে বা পার্সন বসে, বি এর মানে হওয়া, যদি প্লেস বা অ্যাডভার্ব বসে, তাহলে বি এর মানে হচ্ছে থাকা। আবার দেখেন, আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, হি শুড বি ডুইং দা ওয়ার্ক, এর মানে হচ্ছে তার কাজটা করতে থাকা উচিত। অর্থাৎ এটা প্রোগ্রেসিভ কন্টিনিউয়াস মুড দেয়। যেমন আপনার ফিউচার কন্টিনিউয়াস টেন্স পড়ছেন না? ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি জানেন? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের সাথে আইএনজি, তাই না? কি হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স? শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। তো এই জায়গাটাতে এটা ডেফিনেশন এরকম যে ভবিষ্যতে কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে বোঝায়। যেমন আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস, সে বই পড়তে থাকবে, হি উইল বি রিডিং বুক, এগুলোকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ওই উইলের পরিবর্তে আপনারা যদি শুডের ব্যবহার করেন, জাস্ট উইল মানে কি ভবিষ্যতে কেউ করতে থাকবে, চলতে থাকবে, যেতে থাকবে, শুডের ব্যবহার করলে কি হবে? করতে থাকা উচিত। যেমন আমি যদি বলি আমার খবরের কাগজ পড়তে থাকা উচিত, আই শুড বি রিডিং নিউজ পেপার, ইউ শুড বি রিডিং বুক, ইউ শুড বি ডুইং দ্য ক্লাস। তাহলে দেখেন, একটা শুড বি এর কতগুলো ব্যবহার। কোথাও শুড বি এর পরে ভি 3 ডান, কোথাও শুড বি এর পরে নাউন, কোথাও শুড বি এর পরে অ্যাডভার্ব, আবার কোথাও শুড বি এর পরে ভার্বের সঙ্গে আইএনজি। তো এই সেন্স গুলো এবং এদের অ্যাকচুয়াল মিনিং যদি আমরা না বুঝি, কখনো এই মডাল ভার্বটাকে ভাষা ভাষা শিখে ক্লিয়ার করতে পারবো না, কাভার করতে পারবো না। আমাকে ভিতরে আসতে হবে, এই বিষয়গুলোকে প্র্যাকটিক্যালি জানতে হবে। এরপরে দেখেন, আমি যদি আরেকটু সামনের দিকে যাই, আমি যদি বলি হি শুড, বি থেকে হ্যাবে আসবো, হ্যাঁ? হি শুড হ্যাভ আ কার, এর বাংলা অর্থ হচ্ছে তার একটা গাড়ি থাকা উচিত। শুড মানে উচিত, এই হ্যাভ এর মানে হচ্ছে থাকা বোঝায়, থাকা। তার একটা গাড়ি থাকা উচিত, হি শুড হ্যাভ আ কার।
হি শুড হ্যাভ আ কার, এখানে হ্যাভটা মেইন ভার্ব, তার একটা গাড়ি থাকা উচিত। আবার যদি এরকম একটা সেন্টেন্স বলি, হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এর বাংলা অর্থ কি জানেন? তার কাজটা করা উচিত ছিল। আবার এই বাক্যটাকে রিভার্স করা যায়, যেমন দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, অর্থাৎ এই কাজটা করা উচিত ছিল, তার কাজটা করা উচিত ছিল। হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটা করা উচিত ছিল। কথাটা একটু বোঝেন। আবার দেখেন, আবার দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, হি শুড হ্যাভ বিন আ ডক্টর, এর বাংলা অর্থ হচ্ছে তার ডাক্তার হওয়া উচিত ছিল। আবার আমি যদি বলি হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, এর মানে হচ্ছে তার বাড়িতে থাকা উচিত ছিল। দেখেন, এই ওয়ার্ক শুড হ্যাভ বিন এর পরে আবার ভি3, কিন্তু এই জায়গা এই বিন পর্যন্ত এখানে অক্সিলারি, এই ডানটা এখানে মূলত মেইন ভার্ব, কিন্তু এই জায়গাটাতে এই বিনটা কিন্তু মেইন ভার্ব, এই বিনটা কিন্তু মেইন ভার্ব, এই উপরের বিনটার মানে হওয়া, এটার মানে থাকা, অর্থাৎ তার ডাক্তার হওয়া উচিত ছিল, তার বাড়িতে থাকা উচিত ছিল। আবার দেখেন, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার করা যায়। পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কাকে বলে? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ অনেক আগে থেকে এখনো কোনো কাজ হচ্ছে বা চলছে বোঝায়। আমি এই কোম্পানিতে 5 বছর ধরে চাকরি করছি, আই হ্যাভ বিন ডুইং জব ইন দিস কোম্পানি ফর 5 ইয়ার্স, এখানে আমরা এগুলোর ব্যবহার করি। তো কোনো একটা কাজ লং টাইম ধরে অনেকটা সময় নিয়ে করতে থাকা উচিত, এই কথাগুলো আপনি কিভাবে বলবেন? এই শুড দিয়েও কিন্তু আপনারা ওই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স তৈরি করতে পারবেন। যেমন আমি যদি বলি, মনে করেন আপনি ইংরেজি শিখতেছেন, ইউ আর লার্নিং ইংলিশ বাট ইউ ক্যান নট ডেভেলপ, আপনি ডেভেলপ করতে পারছেন না। তো আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, অ্যাডভাইস দিচ্ছি, অ্যাজ এ টিচার উপদেশ দিচ্ছি যে আপনি ইংরেজি শেখেন। হ্যাঁ, আপনার শিখতে থাকা উচিত বছরের পর বছর, যতদিন না পর্যন্ত ডেভেলপমেন্ট আসে। হ্যাঁ, আনটিল ইউ গেট ইউর অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, ইউ শুড হ্যাভ বিন লার্নিং দিস ল্যাঙ্গুয়েজ ফর লং টাইম। কি বলতে পারি দেখেন, হি, কি ওয়ার্ড দিব না, এখানে যদি হি দিয়েছি, হি শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর লং টাইম, অর্থাৎ তার অনেক দিন ধরে ইংরেজি শিখতে থাকা উচিত। তাহলে একটা শুট দিয়ে আমি এখানে কতগুলো সেন্টেন্স বা বাক্য তৈরি করলাম যদি একবার একটু দেখি, 11টা সেন্টেন্স। এই 11টা সেন্টেন্স, এই যেটা আমি লিখলাম, বিশ্বাস করবেন কিনা জানি না, এই 11টা সেন্টেন্স বা বাক্যের বাংলা অর্থ যদি আপনি পারেন, এবং এই সুরের পরিবর্তে যে কোনো মডাল ভার্ব নিলে সেভাবেই তাদের নিজস্ব মিনিং অনুযায়ী অর্থ ক্রিয়েট হয়ে যাবে। এটা যদি আপনি জানতে পারেন, তাহলে আজকের পর থেকে এই মডেল নিয়ে আপনাদের কারো কোথাও কোনো ধরনের সমস্যা বা প্রবলেম ফেস করতে হবে না। মডেল ভার্ব সম্পর্কে সম্পূর্ণ একটা কনসেপ্ট আপনারা পেয়ে যাবেন। এটা আপনাদেরকে একটু শিখতে হবে, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। দেখেন, আমি সুরের পরিবর্তে যদি বলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজ করতে পারে। হি কুড ডু দ্য ওয়ার্ক, করতে পারতো। হি উড ডু দ্য ওয়ার্ক, সে কাজ করতো। হি ইউজ টু ডু দ্য ওয়ার্ক, করতে অভ্যস্ত ছিল। আমি যদি বলি দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। দ্য ওয়ার্ক ক্যান বি ডান, এই কাজটা করা যেতে পারে। কুড বি ডান, করা যেতে পারতো। উড বি ডান, করা যেত। এইভাবে আপনি যে মডেল ইউজ করেন না কেন, হি শুড বি এ ডক্টর, আপনি যদি এখানে বলেন হি ক্যান বি এ ডক্টর, সে হতে পারে। হি কুড বি এ ডক্টর, সে ডাক্তার হতে পারতো। হি উড বি এ ডক্টর, সে ডাক্তার হতো। হি নিড টু বি এ ডক্টর, তার ডাক্তার হওয়া প্রয়োজন। হি মাস্ট বি এ ডক্টর, সে অবশ্যই ডাক্তার হবে। অর্থাৎ আপনি এভাবে যে মডেলের ব্যবহার করেন না কেন, সেইভাবেই এই সেন্টেন্স গুলো মডেলের অর্থ অনুযায়ী পরিবর্তন হতে থাকবে। বাট মেইন স্ট্রাকচার হচ্ছে 11টা। দেখেন, আমরা অনেকেই এই ধরনের স্ট্রাকচার শিখে রাখি, প্র্যাকটিক্যাল বিষয়গুলো বুঝি না। আমি আপনাদের প্র্যাকটিক্যাল জায়গাগুলো ডেভেলপ করাবো। যেমন মনে করেন, আপনার একটা মেয়ে আছে, একটু বোঝেন, ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ, রাইট, একটা ভাষা। তো প্র্যাকটিক্যালি একটা ভাষার মতো করে আমাদের শিখতে হবে। তো আপনার একটা মেয়েকে আপনি বিয়ে দিয়েছেন। হ্যাঁ, এখন বিয়ে দেওয়ার পর আপনার কিছু কাছের আত্মীয় স্বজন বা রিলেটিভসদের আপনি নিমন্ত্রণ করেননি, দাওয়াত দেননি। তো আপনাকে তারা গালিগালাজ করছে বা খারাপ বলছে। এখন আপনি বলছেন নিজে নিজে যে ওদেরকে আমার মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করা উচিত ছিল। কি বললাম বলেন তো? ওদের বা তাদেরকে আমার মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করা উচিত ছিল। এই কথাটা আপনি ইংলিশে কিভাবে বলবেন জানেন? এই ধরনের প্র্যাকটিক্যাল সেন্টেন্স কিন্তু আমরা বাংলায় হর হামেশা বলি, বাট ইংলিশে পারি না, কারণ প্যাসিভ সহজে জানি না, বা এই ধরনের স্ট্রাকচার গুলো আমাদের প্র্যাকটিস নেই। দেখেন, এটা কিন্তু এই 8 নাম্বার যে স্ট্রাকচারটা, এইটার উপর ডিপেন্ড করে। এই যে বাংলাটা আমি বললাম যে তাদেরকে আমার মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করা উচিত ছিল, দেখেন
সাবজেক্ট তারা, বাট তারা কোনো কাজ করতেছে না, ইনঅ্যাক্টিভ। তাহলে দে শুড হ্যাভ বিন, ওইখানে যখন ডান লিখছি যে এই কাজটা করা উচিত ছিল, তাহলে তাদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল, ইনভাইটেড। দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন আওয়ার, আমাদের বিয়েতে, বা ইন মাইও বলতে পারেন, ইন আওয়ার ডটার্স ম্যারেজ সেরিমনি। তাহলে কি লিখলাম? দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন আওয়ার ডটার্স ম্যারেজ সেরিমনি, অর্থাৎ তাদেরকে আমাদের মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করা উচিত ছিল। তাহলে ওই 8 নম্বরের স্ট্রাকচারের প্র্যাকটিক্যাল একটা সেন্টেন্স কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম। এরকম বহু প্র্যাকটিক্যাল সেন্টেন্স বা বাক্য আছে, অনেকেই হয়তো এই যেটা আমি দেখাচ্ছি এটাও শিখেছেন, বাট শেখা সত্ত্বেও প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে না পারার কারণে আমরা ইংলিশে লিখতে পারি না, স্পিকিং এ ফ্লুয়েন্সি নিয়ে আসতে পারি না। যদি আজকের এই ক্লাসটাতে আপনারা লাস্ট পর্যন্ত থাকেন, এই জায়গাটা আমি আজকে আপনাদেরকে ধরিয়ে দিব, এই জায়গাটা আমি দেখিয়ে দিব, কি জানেন? কোনো কিছু বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি সেই কথাকে আপনি কিভাবে কারেক্ট টেন্স মেনটেন করে বা এই মডাল সেমি মডাল ভার্ব মেনটেন করে ইংলিশে কনভার্ট করতে পারেন, ইংলিশে বলতে পারেন। জাস্ট আপনি একটু লাস্ট পর্যন্ত যদি ভালো লাগে, যদি কষ্ট করতে পারেন, যদি আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, লেকচারগুলো শুনতে পারেন, লাস্ট পর্যন্ত থাকবেন। এখানে আমি সেটা ওপেনও করে রাখছি, এই বাংলা বাক্যগুলো, যে কোনো কথা, ইউ অল নো দ্যাট আওয়ার মাদার টাং ইজ বাংলা, সো যে কোনো কথা বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি সেটা কিভাবে ইংলিশে লিখতে হবে বা বলতে হবে আমি দেখাই দিব আপনাদের। তো আমি যেটা বললাম, এইগুলো জানলে এই জায়গাটা নিয়ে সমস্যা থাকবে না। আর যারা আমার পেইড কোর্সে আসবেন তারা তো ডিটেলসে শিখতে পারবেন, বাট সবাই তো আর আসবেন না। যারা আসবেন না এগুলো একটু জেনে যান, একটু দেখে যান, আজকে আসেন কালকে নাও থাকতে পারেন, বাট এই আইডিয়াগুলো যদি নিয়ে যেতে পারেন, নিজের মতো করে ডেভেলপ করতে পারেন, অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমি আরেকটা ভার্ব একটু দেখাই দেই, তারপরে সেমি মডাল ভার্বের কাছে আসবে, এবং সেমি মডাল ভার্বটা কমপ্লিট করে আমি ওই প্র্যাকটিক্যাল কনভারসেশনটা প্র্যাকটিস করে দেখাবো। তো আমি এখানে আরেকটা ভার্ব নিয়ে কথা বলবো একটু, সেটা হচ্ছে ইউজ টু এর ব্যবহার। মানে এটা একটু আলাদাভাবে দেখাচ্ছি কারণ এটা খুবই বহুল প্রচলিত একটা মডাল অক্সিলারি ভার্ব। আমিও আমার বিভিন্ন স্পিকিং বলেন, রাইটিং বলেন, আমি এই ভার্বের ব্যবহারটা করে থাকি। কোন ভার্বের কথা বলছি? মনোযোগ দিয়ে বলছেন, ইউজ টু। আমি আবারও বলছি, এটা শেষ করেই সেমি মডাল ভার্বটা কি, সেগুলোকে কিভাবে ব্যবহার করতে হয় এটা আমি দেখাবো। দেখানোর পরে কনভারসেশন নিয়ে কথা বলবো। তো জাস্ট এটা আমরা একটু শেষ করি। দেখেন, আমি একটু এটা অফ করে দিই, তাহলে দেখতে বেশি সুবিধা হবে। দেখেন, প্রতিটি মানুষেরই কিছু না কিছু অভ্যাস আছে। একটু পড়েন কত সুন্দরভাবে লেখা। আর আমি পিডিএফ পাঠিয়ে দিব তো আপনাদের ক্লাস শেষে, তখন আরো ভালোভাবে এটাকে ডেভেলপ করতে পারবেন। তো যেটা বলছি একটু দেখেন, প্রতিটি মানুষেরই কিছু না কিছু অভ্যাস আছে, আর এই অভ্যাসগুলোর মধ্যে কোনো অভ্যাস অতীতে ছিল কিন্তু বর্তমানে নেই, আবার কোনো অভ্যাস অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আছে, আবার কোনো অভ্যাস ভবিষ্যতে হয়ে যাবে। এই কথাগুলো আপনি যদি ইংলিশে লিখতে চান, বলতে চান বা ডেসক্রাইব করতে চান, আপনাকে কিন্তু এই ইউজ টু ভার্বের ব্যবহার করতে হবে। যেমন কি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করবেন। যেমন এখানে আমরা যদি বলি, খেয়াল করেন এই যে বাক্যগুলো, সে প্রত্যহ কোরআন পড়তো, আমি গল্প করতে অভ্যস্ত, পলি নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। এই কথাগুলো আপনারা কিভাবে ইংলিশে বলবেন, কোন টেন্স দিয়ে বলবেন, যতক্ষণ না পর্যন্ত এই ইউজ টু ভার্বের প্র্যাকটিক্যাল ব্যবহার জানবেন, ততক্ষণ পর্যন্ত এই কথাগুলোকে কিন্তু আপনারা ভালোভাবে বলতে পারবেন না। তো এই জায়গাটাই আমি আপনাদেরকে মেইনলি ডেভেলপ করতে বলছি বা দেখতে বলছি। দেখেন, এই বাক্যগুলো আমরা শুধুমাত্র ইউজ টু ভার্ব দিয়ে করতে পারি। যেমন এখানে একটা স্ট্রাকচার আছে, সাবজেক্ট প্লাস ইউজ টু, কথাটা বোঝেন, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ ইউজ টু এর পরে যে ভার্বটা থাকবে তার বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মটা এই জায়গাটাতে বসে থাকে। এরপর দেখেন এই জায়গায় কি বলছি, মনোযোগ দিবেন একটু। মনিরা প্রত্যহ সকালে কোরআন পড়তো, অর্থাৎ অতীতে কেউ কোনো কাজ করতো। হ্যাঁ, মনিরা ইউজ টু রিড দ্য হোলি কোরআন এভরি মর্নিং। ছাত্র জীবনে আমি একটানা 8 ঘন্টা পড়তাম। আই ইউজ টু স্টাডি 8 আওয়ার্স অ্যাট এ স্ট্রেচ ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ। কি বলছি? আই ইউজ টু স্টাডি 8 আওয়ার্স অ্যাট এ স্ট্রেচ ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ। সে প্রতি সোমবার আমাকে লিখতো। শি ইউজ টু রাইট মি এভরি মানডে। তারা প্রতি বছর সমুদ্র সৈকতে যেত। দে ইউজ টু গো টু দ্য সি বিচ এভরি ইয়ার। দে ইউজ টু গো টু দ্য সি বিচ
এভরি ইয়ার। আলিম সকালে ঘুমাতো। আলিম ইউজ টু স্লিপ ইন দ্য মর্নিং। আলিম ইউজ টু স্লিপ ইন দ্য মর্নিং। অতীতে কেউ কিছু করতো, মনিরা, আই, শি, দে, আলিম, এটা সাবজেক্ট, দেন ইউজ টু, দেন মেইন ভার্ব, রিড, স্টাডি, রাইট, গো। এখানে মেইন ভার্বে কিন্তু বেস ফর্মটা আছে। এখন মেইন কথা যেটা, সেটা কি বলছিলাম মনে আছে? যে সেন্টেন্স বা বাক্য কিন্তু শুধু তৈরি করলে হবে না, আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভের জায়গাগুলো দেখতে হবে, সেটা নিয়ে ভাবতে হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি, সেটা করার জন্য কোন কোন বিষয়গুলোকে আমাদেরকে ফলো করতে হবে দেখেন। এখানে এই বাক্যগুলোকে দুইটা ওয়েতে নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়। একটা ওয়ে হচ্ছে এখানে ইউজ নট টু এর ব্যবহার করতে পারেন, যেহেতু মডাল অক্সিলারি ভার্ব। আরেকটা হচ্ছে ডিড এর ব্যবহার করা যায়, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলো, এগুলো কিন্তু অন কাইন্ডস অফ পাস্ট টেন্স, করতাম, অতীতের কথা বোঝাচ্ছে, পাস্ট টেন্সের মিনিং দিয়ে থাকে। সো পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলোকে যেভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয় ডিড এর ব্যবহার করে, সেভাবে করা যায়। অথবা ইউজ নট টু, বাট পাস্ট ইনডিফিনিট এর সেন্টেন্স গুলোকে যেভাবে করতে হয় ওইটা করলে সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, এবং মডার্ন গ্রামার অনুযায়ী ওইটাকেই মেইনলি কারেক্ট হিসাবে ধরা হয়। যেমন আমি ধূমপান করতাম না, আই ইউজ নট টু স্মোক, ইউ ক্যান সে, বাট ইফ ইউ ইউজ দ্যাট, ইফ ইউ সে দ্যাট আই ডিডন্ট ইউজ টু স্মোক, দ্যাট উইল বি মোর পারফেক্ট। মনিরা ডিডন্ট ইউজ টু লিসেন টু মিউজিক, রনি ডিড নেভার ইউজ টু ওয়াচ টেলিভিশন। ওকে, আমি ধূমপান করতাম না। হ্যাঁ, সো এইভাবে এই সেন্টেন্স গুলো একটু দেখেন। যদি আপনি ইন্ট্রোগেটিভ করতে যান, জাস্ট ডিডটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। যেমন তুমি কি নদীতে সাঁতার কাটতে? ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার? নীলু কি সকালে ঘুমাতো? ডিড নীলু ইউজ টু স্লিপ এট মর্নিং? তোমার আব্বা কি নিয়মিত খবরের কাগজ পড়তেন? ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি? ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি? হ্যাঁ, so এতক্ষণ আমরা দেখলাম যে অতীতে কেউ কোনো কিছু করতো সেটা কিভাবে বর্ণনা করতে হয়। এখন অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কেউ কোনো কাজ করতে অভ্যস্ত আছে, এটা আমরা ইংলিশে কিভাবে লিখতে পারি বা বলতে পারি। এখানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার, শুধুমাত্র সেটাই থাকে, ভিতরে ইউজ টু নামক যে ফ্রেজাল ভার্ব সেটা যুক্ত হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। যেমন সে প্রতিদিন কোরআন পড়তে অভ্যস্ত, হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরি ডে। জাকির প্রতিদিন সকালে হাঁটতে অভ্যস্ত, জাকির ইজ ইউজ টু ওয়াকিং অ্যাবাউট এভরি মর্নিং। আমরা পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত, উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। আমি প্রতি রাতে গান শুনতে অভ্যস্ত, আই এম ইউজ টু লিসনিং টু সং এভরি নাইট। আই এম ইউজ টু লিসনিং টু সং এভরি নাইট। আমি প্রতি রাতে গান শুনতে অভ্যস্ত, অর্থাৎ সাবজেক্ট দেন অ্যাম ইজ আর, দেন ভিতরে শুধুমাত্র ওই ফ্রেজাল ওয়ার্ডটা, অর্থাৎ ইউজ টু যে ভার্ব যুক্ত হবে, দেন রিডিং, অর্থাৎ অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত কোনো একটা কাজ কেউ করতে অভ্যস্ত। এরপর দেখেন, যখন আপনি নেগেটিভ করবেন তখন কিন্তু জাস্ট ওই অ্যাম ইজ আর এর সাথে নট বসালেই হবে। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে মেইন সেন্টেন্সে, তো নেগেটিভ করা খুবই ইজি। এবং কতটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স দেখেন, এই ধরনের সেন্টেন্স বা বাক্যগুলো বাংলায় কিন্তু আমরা হর হামেশা বলি, বাট ইংলিশে এদের সম্পর্কে প্রপার প্র্যাকটিস বা নলেজ না থাকার কারণে আমরা বাংলায় ভাবলেও ইনস্ট্যান্টলি এই কথাগুলোকে ইংলিশে নিতে পারি না, লিখতে পারি না বা বলতে পারি না। যেমন লুনা ছেলেদের সাথে গল্প করতে অভ্যস্ত নয়, লুনা ইজেন্ট ইউজ টু গসিপিং উইথ বয়েজ। তারা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত নয়, দে আরন্ট ইউজ টু সুইমিং ইন দ্য রিভার। জাকির সাহেব ভাত খেতে অভ্যস্ত নয়, মিস্টার জাকির ইজন্ট ইউজ টু ইটিং রাইস। জাকির সাহেব ভাত খেতে অভ্যস্ত নয়। যখন আপনি ইন্টারোগেটিভ করবেন, জাস্ট অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসবে। যেমন করিম সাহেব কি ভ্রমণের সময় ঘুমাতে অভ্যস্ত? ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপিং ইন আ জার্নি? তারা কি রাত জেগে পড়তে অভ্যস্ত? আর দি ইউজ টু স্টাডিং কিপিং আপ লেট? আর দি ইউজ টু স্টাডিং কিপিং আপ লেট? তুমি কি মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত? আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস? আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস? এই ইউজ টু এর পরিবর্তে অ্যাকাস্টম টু বা হ্যাবিচুয়েটেড টু এর ব্যবহারও করা যায়। যেমন আমরা দেরিতে ঘুমাতে অভ্যস্ত, উই আর অ্যাকাস্টম টু স্লিপিং লেট, অর উই আর হ্যাবিচুয়েটেড টু স্লিপিং লেট। এরপর দেখেন, এখানে আমরা আবার ওই অ্যামিজ আর ইউজ টু না বলে গেট ইউজ টু এর ব্যবহার করতে পারি। এই গেটের মানেও হওয়া, এটা একটা পাওয়ারফুল ভার্ব। গেট ভার্বের অনেক ধরনের মিনিং আছে, সেটা আমি দেখাবো পরে আপনাদেরকে। গেট ভার্বের উপরে আলাদা একটা ক্লাস আছে। তো যেমন আমরা নামাজ পড়তে অভ্যস্ত, ওই অ্যামিজ আর না বলে ইউ ক্যান সে দ্যাট আই গেট ইউজ টু সেইং প্রেয়ার ডেইলি। দ্য ম্যান গেট ইউজ টু স্লিপিং ইন আ নয়েজি রুম। উই গেট ইউজ টু কিপিং আপ লেট। সো এই হচ্ছে বিষয়। আরেকটা সেন্স হচ্ছে আমার এখানে, এইটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। ভবিষ্যতে
কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। যেমন মনে করেন, আপনি প্র্যাকটিক্যালি বুঝতে হবে, ইংলিশ ইজ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ, সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট প্র্যাকটিক্যালি। মনে করেন আপনার একটা মেয়ে চাকরি পেয়েছে, এখন তার অফিসটা বাসা থেকে অনেক দূরে হয়ে যাচ্ছে, সে যেতে যাচ্ছে না। আপনি তাকে বলছেন যে তুমি যাও, অফিসে যেতে যেতে অভ্যস্ত হয়ে যাবে একটা সময়। এই যে কোনো একটা কাজে অভ্যস্ত হয়ে যাওয়া, মিলন নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। মনে করেন মিলন নামের একটা ছেলে, সে হচ্ছে আপনার কি বলতে পারি, সে হচ্ছে আপনার শহরে থাকে, হঠাৎ গ্রামে আসছে, গ্রামে তার নানা বাড়ি বা দাদা বাড়ি যাই বলেন না কেন, এখন আসার পর সে নদীতে গোসল করার অভ্যাস নেই। এখন একদিন করতে গেছে, তার দাদা বা নানা বলছে যে তুমি গোসল করো, গোসল করতে করতে অভ্যস্ত হয়ে যাবে। সো এই যে কোন একটা কাজে অভ্যস্ত হয়ে যাও, উইল গেট ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি বসে। উইল গেট ইউজ টু মানে কি জানেন? এই দেখেন, এই জায়গাটা আমি একটু যদি বুঝিয়ে বলি আপনাদের, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার, অর্থাৎ উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, সেম স্ট্রাকচার, মানে গেটের পরিবর্তে যদি বি দেন, এটা ভুল না, বিও দেওয়া যায়, কিন্তু গেট দিলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় আর কি। তো এরপরে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ভিতরে শুধুমাত্র এই গেট ইউজ টু, এই ফ্রেজাল ভার্বটা অ্যাড করা। যেমন দেখেন, মিলন নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে, সেন্স বা টাইমিংটা কেমন? মিলন উইল গেট ইউজ টু বাথিং ইন দ্য রিভার। জাকির খুব শীঘ্রই দিনে 10 ঘন্টা কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। জাকির উইল সুন গেট ইউজ টু ওয়ার্কিং 10 আওয়ার্স আ ডে। জাকির উইল সুন গেট ইউজ টু ওয়ার্কিং 10 আওয়ার্স আ ডে। তুমি তাড়াতাড়ি গোলমালের মধ্যে ঘুমাতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল সুন গেট ইউজ টু স্লিপিং ইন আ নয়েজ। তারা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে যাবে। দে উইল গেট ইউজ টু ডুইং হার্ড ওয়ার্ক। তুমি 2 মাসের মধ্যে বরিশালে থাকতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল গেট ইউজ টু স্টেইং ইন বরিশাল উইদিন 2 মান্থ। ইউ উইল গেট ইউজ টু স্টেইং ইন বরিশাল উইদিন 2 মান্থ। সো এইভাবে এই সেন্টেন্স গুলো আমাদের করতে হবে। অর্থাৎ অতীতে কেউ কোনো কাজ করতো, ইউজ টু প্লাস ভি ওয়ান, অতীত থেকে শুরু করে বর্তমান সময়ে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত আছে, অ্যাম ইজ আর ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। আর একটা হচ্ছে ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে, উইল গেট ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এই হচ্ছে বিষয়, এটা একটু জেনে নিবেন, বুঝে নিবেন। পিডিএফ ফাইল আমি পাঠিয়ে দিব। এখন আমি যে জায়গাটাতে আসবো, সেটা হচ্ছে সেমি মডাল অক্সিলারি ভার্ব এর ব্যবহারটা আমি একটু দেখাবো। এইটা মূলত কি? দেখেন, সেমি মডাল অক্সিলারি ভার্ব এটা হচ্ছে মূলত এই নামটাও কেন বলা হয় আমি যদি একটু বলি, এগুলো হচ্ছে কিছু ফ্রেজাল অক্সিলারি ভার্ব। মানে এই ভার্বগুলোর চেহারা, এই ভার্বগুলোকে দেখতে প্রাইমারি অক্সিলারির মতো লাগে, বাট একটা সেন্টেন্স বা বাক্যে এরা কাজ করে মডাল অক্সিলারির মতো। অর্থাৎ মডাল ভার্বের পর যেমন মেইন ভার্বের বেস ফর্ম বা রুট ফর্ম বসে, এই ভার্বগুলোর পরেও মেইন ভার্বটা কিন্তু মেইনলি বেস ফর্ম বা রুট ফর্মে থাকে। মানেটা কি? এটা আমাদেরকে একটু বুঝতে হবে। অ্যাম ইজ আর অজয়ার হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলোকে আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব বলি। এই ভার্বগুলোর সঙ্গে এক্সট্রা একটা শব্দ যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে টু। অর্থাৎ অ্যাম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, যেগুলো তৈরি হয়ে একটা ফ্রেজাল ভার্ব গঠন করছে। অর্থাৎ এদের চেহারা, এদের দেখতে প্রাইমারি অক্সিলারির মতো, বাট এরা কাজ করে মডাল অক্সিলারির মতো। অর্থাৎ মডাল ভার্বের পর যেমন মেইন ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে, এই ভার্বগুলোর পরেও মেইন ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে। বাট বাট প্রত্যেকটা সেমি মডাল অক্সিলারি ভার্ব কিন্তু ডিফারেন্ট মিনিং ক্রিয়েট করে, ডিফারেন্ট কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে। সেটা কেমন? দেখেন, ইউজ অফ এম টু, ইজ টু অ্যান্ড আর টু, এটার ডেফিনেশনটা কি? সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো একটা কাজ করতে হয়। একটু মনোযোগ দিয়ে বোঝেন আমি কি বলছি। সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো একটা কাজ করতে হয়, হ্যাঁ? অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে সে ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য এই এম টু ইস টু আর টু এর ব্যবহার হয়। সাবজেক্ট প্লাস এম টু ইস টু আর টু প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন মুক্তাকে প্রত্যহ রান্না করতে হয়, মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি। জাকিরকে প্রত্যহ অফিসে যেতে হয়, জাকির ইজ টু গো টু অফিস এভরি ডে। ছাত্রদের প্রচুর অধ্যয়ন করতে হয়, স্টুডেন্ট আর টু স্টাডি মাস। তো এই যে সেন্টেন্স গুলো দেখছেন, কাউকে কোনো কাজ করা লাগে, এই করা লাগে মানে কি জানেন? ইচ্ছা না থাকা সত্ত্বেও, অনিচ্ছা হলেও কোনো একটা কাজ কারো করতে হয়, না করলে হয় না।
এই জায়গাটাতে মূলত এই এম টু ইস টু আর টু এর ব্যবহার, অর্থাৎ এখানে একটা বাধ্যবাধকতা থাকে। মনে করেন অনেকেই বলতে পারেন, মানে অনেক, আমি যেটা আপনাদেরকে বলছিলাম প্রথম থেকে যে 12টা টেন্সের স্ট্রাকচার আর 18টা মডেল, 30টা সেন্টেন্স তৈরি হয়, অর্থাৎ 30 ধরনের মিনিং দেয় একটা পার্টিকুলার ভার্বকে। 30টা ওয়েতে 30 ভাবে 30 দিকে নেওয়া যায় বা বলা যায়। বাট এটা হলেও অনেকগুলো ভার্বের সেম মিনিং মনে হতে পারে, অনেকগুলো স্ট্রাকচারের সঙ্গে অন্য স্ট্রাকচারের টাইমিং মিলে যেতে পারে। বাট মনে রাখবেন, যদিও মিলে যায়, ইনার একটা মিনিং থাকে, একটু না একটু ডিফারেন্ট থাকে, না হলে তো আর এতগুলো স্ট্রাকচার হয়নি এভাবে। যেমন আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি এখানে যে মুক্তা কুকস রাইস ডেইলি, এই যে বাক্যটা আমি লিখলাম, এটা কিসের বাক্য বলেন তো? মুক্তা প্রতিদিন রান্না করে। এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা সেন্টেন্স, সাবজেক্ট দেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে আমি এস দিয়েছি। তো মুক্তা কুকস রাইস ডেইলি অর্থ কি? যে মুক্তা প্রতিদিন রান্না করে, কথাটা একটু বোঝেন। আর মুক্তা ইজ টু, মুক্তা সাবজেক্ট, ইজ টুটা অক্সিলারি, কুকটা মেইন ভার্ব, মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি। এর মানে কি? যে মুক্তাকে রান্না করতে হয়, মুক্তা কুকস রাইস ডেইলি, মুক্তা রান্না করে। ইজ টু কুক রাইস করতে হয়, তাহলে দুটো বাক্যের ভিতর পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এইটা যে ইজ টু এম টু আর টু যখন আপনি ব্যবহার করছেন, একটা কাজ করা লাগে, করার ইচ্ছা না থাকলেও করতে হয়। মনে করেন প্র্যাকটিক্যালি বোঝেন, ইংলিশ ইজ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ, সো প্র্যাকটিক্যালি বুঝতে হবে। মনে করেন আপনার একটা, ওই যেটা বলছিলাম, একটা মেয়েকে আপনি বিয়ে দিলেন। এখন বিয়ে দেওয়ার পর আহ কেউ চায় না যে তার শ্বশুর বাড়িতে তার মেয়ে কষ্টে থাকুক, সবাই চায় আদর যত্নে ভালো থাকুক। এখন আপনি দেখছেন কি, যে আপনার মেয়েকে 3 বেলা ভাত রান্না করতে হচ্ছে, অনেক কাজ করতে হচ্ছে। এই কথাগুলো আপনি আপনার প্রতিবেশী, আপনার নেইবার্সদের সঙ্গে গল্প করছেন যে আমার মেয়েটাকে ওইখানে বিয়ে দিয়েছি, বাট ওকে প্রতিদিন 3 বেলা ভাত রান্না করতে হয়, অনেক কাজ করতে হয়। এই যে আফসোস নিয়ে একটা কথা বলা, অনিচ্ছা নিয়ে কথা বলা, ইচ্ছা না থাকলেও তার ওই কাজটা করা লাগে, হ্যাঁ, কষ্টের সাথে করা লাগে। এই যে সেন্স, এই যে টাইমিং, এই টাইমিং বা সেন্সটা মেনটেন করার জন্যই কিন্তু মূলত এম টু ইস টু আর টু এর ব্যবহার হয়। অর্থাৎ জাকিরকে অফিসে যেতে হয়, যেতে হয় মানে কি, তার যাওয়া লাগে, ইজ টু গো টু অফিস, স্টুডেন্টস আর টু স্টাডি মাস্ট। তো এই বিষয়গুলো একটু বুঝতে হবে। এরপর দেখেন, এগুলো যখন আপনি নেগেটিভ করবেন, অ্যাম অ্যাম নট টু, ইজ নট টু, আর নট টু এর ব্যবহার করে করতে হবে। যেমন তাদের স্কুলে যেতে হয় না, দে আর নট টু গো টু স্কুল। পপিকে ভাত রান্না করতে হয় না, পপি ইজ নট টু কুক রাইস ডেইলি। আমার এখন ক্লাস নিতে হয় না, আই এম নট টু টেক আ ক্লাস নাও। ইন্ট্রোগেটিভ যখন করবেন, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আনবেন। ইজ ইভান টু রিড এভরিডে, আর দে টু ওয়ার্ক এভরিডে, অর্থাৎ ইভানকে কি কোথাও পড়তে হয়, তাদের কি প্রতিদিন কাজ করতে হয়, এই বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হবে। এইভাবে দেখেন, এই ওয়াজ টু ওয়ার টু নামের একটা ভার্ব আছে। এম টু স্টার টু মানে কাউকে করতে হয়, ওয়াজ টু ওয়ার টু মানে করতে হতো, করতে হতো মানে কি, আমাকে রান্না করতে হতো, আই ওয়াজ টু কুক রাইস। রহিম সাহেবকে অফিসে যেতে, মনে করেন রহিম নামের একটা লোক এখন রিটায়ার্ড হয়ে গেছে, আগে অফিস করতো, সো রহিম সাহেবকে অফিসে যেতে হতো। রহিম ওয়াজ টু গো টু দ্য অফিস এভরিডে। রূপা ওয়াজ টু গো টু স্কুল এভরিডে। ইউ ওয়ার টু রিড বুকস এভরিডে, তোমাকে বই পড়তে হতো। এটা প্র্যাকটিক্যালি বুঝতে পারেন? মনে করেন আপনি এখন অনেক বড় লোক, কিভাবে হয়েছেন? আপনি আগে গরিব ছিলেন, প্রতিদিন মানুষের বাড়িতে কাজ করতেন, কাপড় চোপড় কাচতেন, হঠাৎ একটা লটারি জিতে বড় লোক হয়ে গেছেন। তো আপনি আপনার আগের দিনগুলো, অতীতের দিনগুলোকে স্মরণ করছেন, আফসোস করে বলছেন যে আগে প্রতিদিন আমার মানুষের বাড়িতে কাজ করতে হতো, কাপড় কাচা লাগতো, রান্না করা লাগতো, ঘর পরিষ্কার করতে হতো। বাট এখন আমি করি না, এখন আমি লটারি জিতে বড় লোক হয়ে গেছি। তো এই যে করতে হতো, করা লাগতো, এই কথাগুলো বলার জন্য কিন্তু এই ওয়াজ টু ওয়্যার টু এর ব্যবহার হয়। এরপরে মেইন ভার্বের বেস ফর্মটা বা প্রেজেন্ট ফর্মটা বসে। এরপরে দেখেন এখানে আরেকটা ভার্ব আছে, সেটা হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, সাপোজ টু। আমি একসঙ্গে দেখিয়ে দিচ্ছি এই জন্য, আপনারা যারা আমার এখানে ফ্রি ফ্রি ক্লাস করছেন, আপনি আজকে ক্লাস করছেন, কালকে নাও থাকতে পারেন, বাট যদি এগুলো দেখে যান নিজের মতো করে শিখতে পারবেন। আর যারা পেইড কোর্সে অলরেডি ভর্তি হয়েছেন, আজকের পরে আমি আপনাদের পেইড কোর্সের প্রাইভেট গ্রুপে লিংক দিয়ে দিব, সবাইকে এন্ট্রি করে নিয়েছি। আমি ভাবছিলাম যে একসঙ্গে অ্যাড করব, অর্থাৎ ফ্রি ক্লাস শেষ হলে করব, বাট আমার অনেক বেশি স্টুডেন্ট হয়ে গেছে অলরেডি, এই জন্য আমি আগামীকালই দিয়ে দিব, না হলে আমি এটা মেনটেন করতে পারবো না। তো আহ পেইড কোর্সে আসলে আপনারা এগুলো আরো ডিটেলসে বুঝতে পারবেন, কারণ প্রত্যেকটা মডাল ভার্বের উপর আলাদা আলাদা এক একটা ক্লাস আছে। বাট এইখানে আমি একসঙ্গে দেখাচ্ছি এই জন্য, কারণ অনেকেই তো আমার পেইড কোর্সে তো আসবেন না, আপনারা তো সবাই আর পেইড কোর্সে আসবেন না, তাই না? তো ফ্রি ক্লাস করে চলে যাবেন। তো যখন আপনি ফ্রি ক্লাস করে চলে যাবেন, পরবর্তীতে যখন নিজের মতো করে হলেও পড়ে নিতে পারেন, একটু জেনে যান, একটু দেখে যান এর ভিতরে কি আছে, সেই ইনফরমেশন, সেই আইডিয়াগুলো আমি দেওয়ার জন্যই কিন্তু সবগুলো একসঙ্গে নিয়েই দেখাচ্ছি। হ্যাঁ, যাতে করে আপনি এই যে টাইমটুকু দিচ্ছেন এতটুকু যেন কাজে লাগে। আর যারা আসবেন তারা তো আমার অধীনে থেকে, আমার রেসপন্সিবিলিটির ভিতর থেকে তারা শিখতে পারবেন, এগোতে পারবেন, সেটা আলাদা কথা। তো এখন একটু দেখেন,
এই যে সাপোজ টু এর ব্যবহার, সাপোজ টু মানে কি, কারো কোনো কাজ করার কথা বা করার কথা ছিল। যেমন দেখেন, আই এম সাপোজ টু গো টু দ্য অফিস, আমার অফিসে যাওয়ার কথা। মানে ওই যে এম টু ইস টু আর টু, ভিতরে সাপোজ নামের একটা শব্দ জাস্ট যুক্ত হবে। ইউ আর সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট, তোমার এয়ারপোর্টে যাওয়ার কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। দে আর সাপোজ টু ইট অ্যাট রহিমস হোম, তাদের আজ রহিমের বাড়িতে খাওয়ার কথা। আই এম সাপোজ টু গিভ আ প্রেজেন্টেশন টুডে, আমার আজ একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা। ইউ আর সাপোজ টু সিং আ সং টুডে, তোমার একটা গান গাওয়ার কথা। হি ইজ সাপোজ টু প্লে ক্রিকেট, তার ক্রিকেট খেলার কথা। ঠিক আছে? তো এইভাবে বাক্য তৈরি করলে হবে না, যেটা বারবার বলছিলাম, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। যেমন আমরা এখানে কি বলতে পারি দেখেন, এখানে কিন্তু আমরা এটা বলতে পারি যে হি ইজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার বিমানবন্দর যাওয়ার কথা। হি ইজ নট সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার বিমানবন্দর যাওয়ার কথা না। তার বিমানবন্দর যাওয়ার কথা না। ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার কি বিমানবন্দরে যাওয়ার কথা? ইজেন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার কি বিমানবন্দরে যাওয়ার কথা না। হোয়েন ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কখন বিমানবন্দরে যাওয়ার কথা। হোয়াই ইজেন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কেন বিমানবন্দরে যাওয়ার কথা না। আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, আমার বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ক্যাচ ফিশ টুডে, আমার মাছ ধরতে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার টুডে, আমার আজ একটা গাড়ি চালানোর কথা ছিল। তাহলে অ্যাম ইজ আর সাপোজ টু, কারো কোনো কিছু করার কথা। ওয়াজ ওয়ার সাপোজ টু এর মানে হচ্ছে কারো কোনো কিছু করার কথা ছিল। এরপর আমি আপনাদের আরেকটা ভার্ব দেখাবো, সেটা হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু। দেখেন, এই হ্যাভ টু এবং হ্যাজ টু মানে কাউকে কোন একটা কাজ করতে হবে এবং এটা বাধ্যতামূলক ভাবে করতে হবে। আর হ্যাড টু মানে করতে হয়েছিল। যেমন দেখেন, এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হবে, আর ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন বা প্লুরাল পারসন হলে হ্যাভ হবে। যেমন আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে। হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করতে হবে। দে হ্যাভ টু রিড আ বুক, তাদেরকে বই পড়তে হবে। মিতা হ্যাজ টু কাম হিয়ার এট নাইট, মিতাকে আজ রাতে এখানে আসতে হবে। জাকির হ্যাজ টু ক্যাচ ফিশ, জাকিরকে মাছ ধরতে হবে। রতন হ্যাজ টু গো টু লন্ডন, রতনকে লন্ডনে যেতে হবে। আরেকটা কথা বলি, এগুলো যখন আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন, হ্যাভ নট টু বা হ্যাজ নট টু ব্যবহার করা যায়, বাট ওই যে ইউজ টু এর ক্ষেত্রে যেভাবে ডিডেন্ট ইউজ টু ইউজ করেছিলেন, সেভাবে এখানে যদি হ্যাভ নট টু না বলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সগুলোকে যেভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করি, অর্থাৎ ডু ডাজ ডিডের ব্যবহার করে, সেটা যদি করেন, এখানে মোড অ্যাপ্রোপ্রিয়েট হয়। যেমন আমার সেখানে যেতে হবে না, you can say that I have not to go there, but if you use it, I don't have to go there, it will be more perfect, more better. আমাকে কাজটি করতে হবে না, I have not to do the work আর I don't have to do the work. জাকিরকে মাছ ধরতে হবে না, জাকির has not to catch fish or জাকির doesn't have to catch fish. রতনকে লন্ডনে যেতে হবে না, রতন has not to go to London or রতন doesn't have to go to London. ওকে, এরপর যখন আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স করবেন, ডাজ করিম হ্যাভ টু গো টু লন্ডন, করিমকে কি লন্ডনে যেতে হবে? তোমার কি এখন স্কুলে যেতে হবে? ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল নাও, রুমার কি আজ রান্না করতে হবে? ডাজ রুমা হ্যাভ টু কুক টুডে, ডাজ রুমা, সাবজেক্ট থার্ড পার্সনের জন্য ডাজ বসে কোশ্চেন বা নেগেটিভের ক্ষেত্রে, আর মেইন ভার্বটা আমার হ্যাভ হয়ে যায়। ঠিক আছে? বাট অ্যাফার্মেটিভে কিন্তু সাবজেক্ট থার্ড পারসন থাকলে হ্যাজ হয়। হ্যাজ হচ্ছে থার্ড পারসন ফর্ম, আর ডাজও হচ্ছে ডু ভার্বের থার্ড পারসন ফর্ম। তো যখন আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভে ডাজ বসাচ্ছি, তখন আর ওই হ্যাজ থাকবে না, ওটা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মে চলে আসবে। অর্থাৎ হ্যাজের প্রেজেন্ট ফর্ম কি? V1 কিন্তু হ্যাভ। হ্যাশটা কি ফর্ম বলছি? V5 থার্ড পারসন ফর্ম। আবারও বলছি, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্বের উপর একটা ক্লাস নিয়েছিলাম। মানে এটা আপনাদের ব্যাচে নেইনি, অন্য ব্যাচের। আমি গতকাল যেহেতু আপনাদের ক্লাস নিতে পারিনি, তাই একটা রেকর্ড পাঠিয়ে দিয়েছিলাম ওই ক্লাসে। পারলে ওইটা একটু দেখবেন, দেখবেন এই এই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই যে অক্সিলারি ভার্বের ফাংশন, কখন এগুলো মেইন ভার্ব হিসেবে বসে, কখন অক্সিলারি ভার্ব হিসেবে বসে, বা কিভাবে বসে, কোন অর্থ দেয়, এটা ওই ক্লাসে আলোচনা করা আছে ইন ডিটেলসে। তো এরপর দেখেন, এই যে রুমার কি আজ স্কুলে যেতে হবে না? হ্যাঁ, ডাজেন্ট রুমা হ্যাভ টু গো টু স্কুল টুডে, তোমার কি আজ রাতে বই পড়তে হবে না? ডোন্ট ইউ হ্যাভ টু রিড আ বুক টুনাইট, জাকিরকে কি মাছ ধরতে হবে না? ডাজেন্ট জাকির হ্যাভ টু ক্যাচ ফিশ টুডে। ওকে, সো এইভাবে এই সেন্টেন্সগুলো আমরা তৈরি করব। এরপরে আসি আরেকটা জায়গা, সেটা হচ্ছে হ্যাড টু। হ্যাড টুর ক্ষেত্রে আমাদের কি ছিল দেখেন, হ্যাড টু মানে কাউকে কোনো কাজ করতে হয়েছিল। যেমন আই আই আচ্ছা, আমি আমি একটু এই স্ট্রাকচারটাকে দেখেন। যখন আপনারা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন, ডিডের ব্যবহার হবে, আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। ঠিক আছে?
এখন দেখেন এই জায়গাটা, মানে মেইন ভার্ব বলতে এই হ্যাডটা হ্যাবে চলে আসবে, হ্যাড থাকবে না, হ্যাভ টু হয়ে যাবে। যেমন দেখেন আমাকে লন্ডনে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু লন্ডন। আমাকে লন্ডনে যেতে হয়নি, আই ডিডেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি লন্ডনে যেতে হয়েছিল, ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি লন্ডনে যেতে হয়নি, ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন। জাকিরকে ইংরেজি শিখতে হয়েছিল, জাকির হ্যাড টু লার্ন ইংলিশ। জাকিরকে ইংরেজি শিখতে হয়নি, জাকির ডিডেন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কি ইংরেজি শিখতে হয়েছিল, ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কি ইংরেজি শিখতে হয়নি, ডিডেন্ট জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কেন ইংরেজি শিখতে হয়েছিল, ওয়াই ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কখন ইংরেজি শিখতে হয়েছিল, ওয়েন ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। অর্থাৎ এগুলো পড়বেন, আমি পাঠিয়ে দিব। সেন্টেন্স শুধু তৈরি করলে হয় না, আমার ভাঙতে হবে। নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ ইন্ট্রোগেটিভ। এটা করতে পারলে আপনারা এই জায়গাটা দ্রুত ডেভেলপ করতে পারবেন। এই জায়গাটাতে আপনারা দ্রুত এক্সপার্ট হতে পারবেন। ঠিক আছে, এইটা একটু করার চেষ্টা করবেন। আমি আবারও বলে রাখছি, এটা একটু করতে হবে। তাহলে আমরা টোটাল কি কি শিখলাম? এম টু ইজ টু আর টু, মানে কাউকে কোনো কাজ করতে হয়। ওয়াজ টু ওয়ার টু, করতে হতো। এম ইজ আর ওয়াজ, এম ইজ আর সাপোজ টু, কারো কোনো কাজ করার কথা। ওয়াজ ওয়ার সাপোজ টু, করার কথা ছিল। হ্যাভ টু হ্যাজ টু, করতে হবে। হ্যাড টু, কারো কোনো কাজ করতে হয়েছিল। ঠিক আছে, এভাবে বুঝতে হয়। এখানে আরো কিছু ভার্ব আছে, যেমন হ্যাড বেটার বা উড রাদার, হ্যাঁ, বা উড লাইক টু, ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া। এগুলো আমি পাঠিয়ে দিব, আপনারা দেখলে বুঝতে পারবেন একদিনে কত বোঝানো যায়, কতগুলো শেষ করা যায় বলেন। এই মডাল ভার্ব, আমি আবারও বলছি, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে, সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজে একটা মেজর রোল প্লে করে। অর্থাৎ এদের সম্পর্কে, ইফ ইউ ডোন্ট হ্যাভ ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট মডাল and semi-modal auxiliary verbs, when you are going to make different kinds of English sentences by using different time or expression, you will not be able to do it perfectly if you don't have clear concept about modal auxiliary verb. আমরা অনেকেই মনে করি যে শুধু টেন্স শিখলেই মনে হয় আমরা বিভিন্ন টাইমে বিভিন্নভাবে কথা বলতে পারবো, বাট টেন্সের জাস্ট 12টা স্ট্রাকচারই আছে। শুধুমাত্র টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব, মনের সম্পূর্ণ স্ট্রাকচার বা সবকিছু প্রকাশ করা যায় না, কাভার করা যায় না। সেটার জন্যই কিন্তু এই মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার ইন ডিটেলসে আমাদেরকে শিখতে হয়, আমাদেরকে জানতে হয়। তো এখন আমি আপনাদের এটার ফাইল পাঠিয়ে দিব, আমি কনভারসেশনটা একটু দেখাবো। এটা একটু দেখবেন। যারা অনেকেই মনে করেন যে আমি টেন্সের স্ট্রাকচার বুঝি, আমি মোটামুটি গ্রামার পারি, রিডিং পড়তে পারি, কিন্তু আমি যখন কথা বলতে যাই আমি পারি না। আমি স্ট্রাকচার জানি, বাট প্র্যাকটিক্যালি একটা সেন্টেন্স দেখলে আমি বুঝতে পারি না এটা কোন টেন্সে হবে, কিভাবে হবে, কিভাবে লিখতে হবে, কি করতে হবে। এই প্রবলেমগুলো যারা ফেস করেন, দেখবেন আজকে যদি এই কনভারসেশনটা একটু দেখে যান, কালকে না হলে আরেকটা করাবো, পরের দিন আরেকটা করাবো, দেখবেন কমপ্লিট হয়ে যাবে। এটা আমার পেইড ব্যাচ স্টুডেন্টদেরকে আমি করিয়ে থাকি, তাদের ওরাল ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য, প্র্যাকটিক্যাল জায়গাটাকে ডেভেলপ করানোর জন্য। তো আমি কি বললাম বুঝতে পারছেন? আমি ফাইল এবং রেকর্ড দিলে মডাল ভার্বগুলো কাভার করে ফেলবেন, হ্যাঁ, এবং সেমি মডাল। বুঝতে পারছেন? দেখছেন ক্লাসটা কি কি জি বললাম? ভাইয়া। মডাল এবং সেমি মডাল ভার্বের যে ব্যবহার, সেটা পারফেক্টলি করতে হবে, হ্যাঁ, কাভার করবেন। আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ। আচ্ছা, তো এখন আমরা কনভারসেশনটাতে যাব। আর কনভারসেশনটা করেছিল যেন, আমি একটু বের করি, হ্যাঁ। আর কনভারসেশনটাতে যাওয়ার আগে আমি আরেকটা কথা বলি এখনো। আমি যেহেতু গতকাল এবং গত পরশু দিন আমার ক্লাস নেওয়ার কথা ছিল, বাট আমি একটা প্রোগ্রামের কারণে, একটা জরুরি মিটিং থাকার কারণে আমি নিতে পারিনি। এই জন্য তো আমি আজকে আপনাদের ফোর্থ ফ্রি লাইভ ক্লাস নিলাম। আমি 12 তারিখে পেইড কোর্সের ক্লাস শুরু করতে চেয়েছিলাম, বাট ওইটা আমার, মানে এইখানে আমি আপনাদের যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, আমি যে কথা দিয়েছি সেই কথা না রেখে আমি যদি পেইড কোর্স শুরু করি, সেটা আপনাদের সঙ্গে বিট্রাই করা হয়ে যাবে। তো এই জন্য আমি সেটা করব না। আপনারা যারা পেইড কোর্স করবেন তারা তো ফ্রি ক্লাসই করছেন, এখানে শিখতেও পারছেন, সমস্যা তো আর নেই। তো জাস্ট 2টো দিন আপনাদের একটু ওয়েট করতে হবে। অর্থাৎ আমি টাইমটা চেঞ্জ করেছি, আমি 14 তারিখ থেকে, অর্থাৎ আহ, আগামী বৃহস্পতিবার থেকেই আমি পেইড কোর্সের ক্লাসগুলো শুরু করব। আমি যে যদিও মঙ্গলবার থেকে নিতে চেয়েছিলাম, আজকে আপনার রবিবার, বাট আমি বৃহস্পতিবার থেকে নিব। কারণ আমাকে আর 2টো ফ্রি ক্লাস আমাকে নিতে দিতে হবে, কারণ ওগুলো আমি যদি কাভার না করি, আপনাদের এই জায়গাটা অসম্পূর্ণ থেকে যাবে। এইটুকু কাভার করতে পারলে একটা ভিত্তি, একটা বেস আপনারা, মানে দাঁড় করানো যাবে। তারপরে আমি পেইড কোর্স শুরু করব
পেইড কোর্স তো টু ওয়ে কমিউনিকেশন, এটাই পেইড কোর্সের বেনিফিট। সেখানে আপনারা ক্লাস করবেন, শিখতে পারবেন, অনেক ভালোভাবে সেটা ডেভেলপ করতে পারবেন। বাট আর দুইটা ফ্রি ক্লাস নেই। যারা ভর্তি হয়েছেন অলরেডি, অনেকেই ভর্তি হয়েছেন, একটা দুইটা ক্লাস করেই ভর্তি হয়েছেন। একটা মানুষের প্রতি কতটা বিশ্বাস, কতটা ভরসা থাকলে এইভাবে মানে ভর্তি হতে পারে, জাস্ট দুই একটা ক্লাস দেখেই ইমাজিন করা যায় না। তো তারা তো এখানেও ক্লাস করছেন, আপনারা এই যে ক্লাসগুলো নিচ্ছে, এবং এরপরে জাস্ট দুইটা দিন একটু ওয়েট করবেন আপনারা। যাদের 12 তারিখ বলছিলাম, 14 তারিখ থেকে শুরু হবে, এবং যারা ভর্তি হতে চান 14 তারিখের ভিতরে ভর্তি কনফার্ম করবেন। করে জানালে আপনারা পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন আর কি, 14 তারিখ থেকেই, অর্থাৎ আগামী বৃহস্পতিবার রাত 9টা থেকে। আমি একটু দেখাই দিই, অনেকে বারবার ইনবক্সে নক করেন। আমি এইটা দেখাচ্ছি, জাস্ট একটু ওয়েট করেন, কেউ চলে যায় না। এটা শিখতে পারলে আপনারই ডেভেলপড হবে, আপনি অনেক জায়গা থেকে বেনিফিটেড হতে পারবেন। এই কনভার্সেশনটা একটু দেখে যান। আমি এতটুকু বলতে পারি, যাদের এই জায়গাটা নিয়ে প্রবলেম হয়, অর্থাৎ আমি টেন্স জানি বাট বাংলা একটা কথা ভাবলে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারেন, আপনি এখান থেকে কি শিখতে পারবেন আপনি নিজেও জানেন না। জাস্ট একটু ওয়েট করেন। আর আমি এটা নিয়ে খুব বেশি কথা বলবো না, অল্প একটু আমি এখান থেকে বলে দিচ্ছি, কারণ এটা বারবার অনেকে নক করে ডিটেলস জানতে চায়, এখানে বলে দিলে আর বারবার বলা লাগে না আর কি আমার। তো একটু দেখেন, যারা পেইড কোর্স করতে চান, 2,000 টাকা কোর্স ফি, 1,000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে পারবেন। আবারও বলে রাখি আমি প্রথমেই, সপ্তাহে 4 দিন ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 14 তারিখ রাত 9টা থেকে, হ্যাঁ 14 তারিখ কি বার? হ্যাঁ বৃহস্পতিবার রাত 9টা থেকে ক্লাসগুলো শুরু হবে। 3 মাসের কোর্স, 3 মাসের ভিতরে আপনি ইংলিশ এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। আর যদি না পারেন, পরবর্তীতে যে কোনো নতুন ব্যাচে পড়তে চাইলে, আপনি যদি ক্লাস গ্যাপ দেন, যে কোনো নতুন ব্যাচে পড়তে চাইলে পড়তে পারবেন, আলাদা কোনো টাকা দিতে হবে না। অর্থাৎ আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন, আপনি এখানে থাকতে পারবেন, এতটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি। আরেকটা কথা আমি আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে যদি রেগুলার ক্লাস করেন, 20টা বা 25টা ক্লাস, অর্থাৎ 2 মাসের ভিতরেও আপনি ডেভেলপ করতে পারবেন। আমি সেইভাবে ইন ডিটেলসে প্রত্যেকটা বিষয় শিখিয়ে থাকি। আপনারা যারা এই ক্লাসগুলো করছেন তারা তো জানেন, দেখছেন কতটা পরিশ্রম করে, কতটা ডিটেলসে প্রত্যেকটা বিষয় এখানেও আমি দেখাচ্ছি আপনাদের। তো এইটা থেকে ওয়েল এনভায়রনমেন্টে শিখতে পারবেন। পেইড কোর্সের বেনিফিটটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন। সেখানে আপনারা আমার সঙ্গে যে কোনো প্রবলেম থাকলে সলভ করে নিতে পারবেন, ফিডব্যাক নিতে পারবেন, আপনাদেরকে দিয়ে স্পিকিং প্র্যাকটিস করবো, আপনাদের কাছ থেকে প্রেজেন্টেশন নিব, ল্যাঙ্গুয়েজ ক্লাবে প্র্যাকটিস করবেন। এই ফ্যাসিলিটিসটা এখানে পাবেন। অর্থাৎ একটা ভাষা শিখতে গেলে অন ওয়ে কমিউনিকেশনে সম্ভব হয় না। এটা এটা সায়েন্স না বা ম্যাথ না, আমি শিখাচ্ছি, আপনি মনোযোগ দিয়ে শুনছেন, শিখছেন, শিখে বসে থাকলে হবে না, আপনাকে কাজ করতে হবে। ইটস আ ল্যাঙ্গুয়েজ, সো টু ওয়ে কমিউনিকেশন দরকার। পেইড কোর্সের বেনিফিট সেইটাই, আমার অধীনে থেকে, আমার মেন্টরিং এর মধ্যে থেকে উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন দিস ল্যাঙ্গুয়েজ। যদি মনে করেন যে আমি একটা টিচারের গাইডলাইনের মধ্যে থেকে এগোতে চাই, ধারাবাহিকভাবে ডেভেলপ করতে চাই, শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকতা বজায় রেখে কনফিডেন্টের সাথে এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের একটা অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, বা এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, তারা পেইড কোর্সটা করতে পারেন। আমি এতটুকু বলতে পারি, ব্যর্থ হবেন না, অনেক দ্রুত সময়ের ভিতরে আপনি ডেভেলপ করতে পারবেন। তো এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন, আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, যে কেউ করতে পারবেন। একদম বেসিক থেকে শুরু করে, যারা একদমই দুর্বল তারাও পারবেন, বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় পড়াবে একজন স্টুডেন্ট। শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ইংরেজি ভাষাটা, অর্থাৎ বেসিক গ্রামার থেকে শুরু করে রাইটিং, প্রেজেন্টেশন, প্রোনাউন্সিয়েশন, কনভারসেশন, প্রত্যেকটা জায়গা নিয়ে কথা বলবো, এবং আপনারা ডেভেলপ করতে পারেন। প্রত্যেকটা মেইন ব্যাচে, অর্থাৎ স্পোকেনে 30 জন করে স্টুডেন্ট থাকবে। ইভেন ওয়ান টু ওয়ান সেশন, পার্সোনাল সেশন গুলোও থাকে, যে ব্যাচে পড়ার পর একটা স্টুডেন্ট কতটুকু ডেভেলপ করতে পারলো তার উপর সেশনগুলো নিয়ে থাকে। এবং প্রত্যেকটা ব্যাচ এই সন্ধ্যা বা রাতে হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে ক্লাসগুলো করতে পারেন। তো এটা আপনারাও পারবেন। অর্থাৎ রাত 9টাতে নতুন ব্যাচ শুরু হবে। যদি খুব প্রবলেম হয়, 9টা যদি আর্লি টাইমও হয়ে যায়, দরকার হলে আধা ঘন্টা আমি পিছাই দিলাম, অর্থাৎ 9:30 থেকে শুরু করলাম, সেটাও করা যাবে, সমস্যা হবে না। এটা আপনারা ভর্তি হলে আপনারা করতে পারবেন, এটা নিয়ে টেনশনের কিছু নেই। প্রত্যেকটা ক্লাস এইভাবে স্ক্রিন শেয়ার করে নিয়ে থাকি ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে, এবং ক্লাস শেষে ক্লাস রেকর্ড এবং পিডিএফ ফাইলগুলো দিয়ে থাকি। অর্থাৎ প্রত্যেকটা ক্লাস শেষে, যারা পেইড কোর্স আর ফ্রি ক্লাসে তো দিচ্ছি, তারাও পেইড কোর্সে যারা আসবেন, প্রিমিয়াম ক্লাসের রেকর্ড, পিডিএফ ফাইল আপনার কাছে থাকবে, আপনি দেখে নিতে পারবেন। এবং এই কোর্সটা একদম বেসিক থেকে শুরু করে, আমি আবারও বলছি, যারা একদম দুর্বল তারাও পারবেন, একদম শুরু থেকেই আমি শেখাবো, শুরু করে অ্যাডভান্স লেভেলে আমি প্রত্যেকটা জায়গায় নিয়ে যাব। একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, আমি আবারও বলছি, আপনারা দেখছেন আমি গ্রামার দেখাই, স্পোকেনের রুলস দেখাই, সেগুলোকে কিভাবে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এবং সেটা আপনারা পাবেন এখান থেকে, জাস্ট একটু ওয়েট করেন। এরপর এখানে টোটাল 70টা ক্লাস আছে, আমার 3 মাসের ভিতর 50টা ক্লাস কমপ্লিট হবে। মেইন কোর্সের ক্লাস হচ্ছে 50টা,
যেটা আমি এখানে বসে নিয়ে থাকবো। আর বাকি ক্লাসগুলো এটা 70টার ভিতর সীমাবদ্ধ না, এগুলো হচ্ছে প্র্যাকটিস ক্লাস রাখি 20টা। বাট এটা 20টা না, আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট হবেন, ফ্লুয়েন্ট হবেন, আপনার ওরাল ডেভেলপমেন্ট না আসবে, ফ্লুয়েন্সি না আসবে, ওই প্র্যাকটিস ক্লাসগুলো আপনি করতে পারবেন ল্যাঙ্গুয়েজ ক্লাবে থেকে। তো এখানে ক্লাসগুলো ধারাবাহিকভাবে হবে, যেটা বারবার বলি, এই ল্যাঙ্গুয়েজ একটা চেইন অফ কমান্ড মেনটেন করে। বিভিন্ন জায়গা থেকে শিখতে থাকলে, আজকে আমার কাছে, কালকে ইউটিউব, পরের দিন ফেসবুক পেজ, বিভিন্ন জায়গা থেকে শিখতে থাকলে আপনি তো শিখতে থাকবেন। বাট নিজেকে প্রশ্ন করে দেখেন, দিন মাস বছর যেতে থাকবে, আপনাকেও শিখে যেতে হবে, ওই শেখাটাকে আপনি কখনো শেষ নামাতে পারবেন না। বাট আপনি যদি প্রফেশনাল হতে চান, এক্সপার্ট হতে চান, ফ্লুয়েন্ট হতে চান, আবারও বলছি, এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চান, অবশ্যই সেইভাবেই এটাকে ডেভেলপ করতে হবে। তো এই জন্য প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়, অর্থাৎ আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা যাতে বাড়ে, ইনস্ট্যান্টলি নিজের মতো করে একটা স্পিকিং যাতে আপনি ফেস করতে পারেন, একটা প্রেজেন্টেশন দিতে পারেন, ফ্রি হ্যান্ড রাইটিং এ যাতে আপনি এক্সপার্ট হতে পারেন। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, অর্থাৎ ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে সেটা আপনারা এখান থেকে পাবেন। হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ, অর্থাৎ টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ, সবকিছু এখান থেকে আপনারা পড়তে পারবেন। স্পোকেনের যত রুলস রেগুলেশন আছে। এরপর 40 থেকে 50 নম্বর যে ক্লাস, সেগুলো রাইটিং এর উপর আমি নিব। যারা রাইটিং এ এক্সপার্ট হতে চান, যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট বা ইমেইল রাইটিং, ব্লগ রাইটিং, যে কোনো পেশার যারা আইএলটিএস এর রাইটিং ফেস করবেন, এই ক্লাসগুলো আপনাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। অনেকে আইএলটিএস এর প্রিপারেশন হিসেবে আমার এই কোর্সটা করে থাকেন, এই জন্য সেটার উপরে অনেকগুলো সেশন থাকে, আমি এইভাবেই এটা করাই। এই কোর্সটা থেকে আপনি ডিরেক্টলি আইএলটিএস এর এক্সামে বসতে পারবেন, যদি কিছু কোর কনসেপ্ট আপনার জানা থাকে, সেগুলো আমি দিয়ে দিব আপনাদের। আহ, খুব ভালোভাবে ডেভেলপ করতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। এই 50টা ক্লাস নেওয়ার পর 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো থাকবে কনভারসেশন প্র্যাকটিস, নিউজ পেপার ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস, যেটা করার মাধ্যমে উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। অর্থাৎ প্রতিদিন এই ক্লাসে বসে আপনাকে কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশনের উপর ক্লাস নিব। সার্টেন টপিকের উপর স্যাম্পল কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে, সেটা বুঝিয়ে দিব, অ্যানালাইসিস করে দিব, প্যাসেজ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ফ্রেজ, ক্লজ ধরিয়ে দিব। সেখানে যে মানে সেই কোশ্চেনগুলোর এগেনস্টে নিজের মতো করে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন, সেখানে কোনো ভুল হলে আমি আবার দেখাবো। তো এইভাবে যদি করতে থাকি, আপনি কেন পারবেন না? উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এবং আমি আমার কথা কাজ রাখি কিনা দেখবেন, ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন পেইড কোর্সের অনেক ক্লাসও আমি ইউটিউবে, যে ওগুলো যদিও আনলিস্টেড করা থাকে, অর্থাৎ পেইড কোর্সে স্টুডেন্টরাও শুধু পায়, বাট অনেক ক্লাস আছে যেগুলো আমি পাবলিক করে দিয়েছি, যেগুলোতে স্টুডেন্টরা প্র্যাকটিস করতেছে, স্পিকিং করতেছে, কত লং টাইম নিয়ে করায়, সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, আমি দেখাবো। তো এই হচ্ছে মেইন বিষয়। তো যারা করতে চান তারা জানাবেন। আবার বলছি, একদম বেসিক থেকে শুরু করবো। যারা ইন্ডিয়া থেকে আছেন তারা গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। এই যে দুইটা নাম্বার দেখছেন, এই নাম্বারে আপনারা সেন্ড মানি করে জানাবেন। 2000 টাকা কোর্স ফি, যারা পারবেন একবারে দিয়ে দিবেন, তাহলে আর ঝামেলা থাকবে না। যারা পারবেন না, 1000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন। তো এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন। বিকাশ, নগদ বা এটা রকেট আছে। আর এই দুইটা আমার কন্ট্যাক্ট নাম্বার। এই নাম্বারে আমার সাথে ডিরেক্টলি কথা বলার জন্য বা হোয়াটসঅ্যাপে নক করবেন, আর ডিরেক্টলি কথা বলতে পারবেন। ভর্তি হয়ে যাবেন 14 তারিখ, আমি আবারও বলছি, আগামী 14 তারিখ বৃহস্পতিবার থেকে পেইড কোর্সের ক্লাসগুলো শুরু হবে। আর আগামীকালও কিন্তু সেম টাইমে ফ্রি লাইভ ক্লাস করবেন, প্যাসিভ ভয়েসের উপর আমি ক্লাস নিব। তো যাই হোক, আমি এতটুকু বলে রাখলাম। আবারও একটা কথাই বলে রাখবো, যদি মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, তারা করতে পারেন, আপনি ব্যর্থ হবেন না। খুব কম সময়ের ভিতরে এটাকে ডেভেলপ করতে পারবেন। এবং যারা ভর্তি হবেন, আমার লেখা এই বইটা, আমার নিজের হাতে লেখা, এটা আপনাদের কাছে আমি পাঠিয়ে দিব, এটা আপনাদের কাছে রাখবেন এবং রেগুলার লাইভ ক্লাসগুলো করবেন। এখানে দেখেন অনেক সুন্দরভাবে সবকিছু সাজানো আছে, লাইভ ক্লাসগুলো করবেন। আমি এতটুকু বলতে পারি, খুব কম সময়ের ভিতরে এই ল্যাঙ্গুয়েজটাকে আপনারা ডেভেলপ করতে পারবেন, ল্যাঙ্গুয়েজটাকে নিতে পারবেন, নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিয়ে আপনি আপনার স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন। এবং প্রত্যেকটা স্টুডেন্টের একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। আপনাদেরকে আমি একটা আইডি কার্ড, এটা জাস্ট একটা ফর্মালিটি, অর্থাৎ যদি আপনি আমার অনলাইনে ক্লাস করছেন, আপনার নাম্বারটা হারিয়ে যেতে পারে, হোয়াটসঅ্যাপটা ডিলিট হতে পারে, এরকম একটা আইডেন্টিটি আপনার থাকবে, যাতে করে যদি কোনো ইনকেস সমস্যা হয়, এটা আমাকে দেখালে আমি পরবর্তীতে আবার আপনাকে নতুন যে কোনো ব্যাচে, যে কোনো গ্রুপে আমি যুক্ত করে নিতে পারবো বা অ্যাড করে নিতে পারবো। এছাড়া আমি এটাও বলেছিলাম আপনাদের, প্রতিটা স্টুডেন্টের আমি কিন্তু 1-to-1 সেশন নিয়ে থাকি, অর্থাৎ পার্সোনাল সেশন, স্পিকিং টেস্ট, অর্থাৎ অফলাইনের একটা কোর্সের থেকে প্রফেশনাল ওয়েতে বেটার কিছু আপনি এখান থেকে পাবেন। অর্থাৎ একটা স্টুডেন্ট কতটুকু ডেভেলপ করতে পারলো, সে কতটুকু নিতে পারলো, কতটুকু শিখতে পারলো, এইটার উপর ডিপেন্ড করে আমি কিন্তু এই ধরনের এই স্পিকিং টেস্ট গুলো কিন্তু আমি নিয়ে থাকি, যেটা এখানে আপনারাও দিতে পারবেন। এই হচ্ছে মেইন বিষয়। সো এইভাবে আমি এতটুকু বলতে পারি, অন টু অন কেয়ারের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো বা শেখাবো। ইনশাল্লাহ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম।
সো যারা ভর্তি হবেন জানাবেন, আর এই নাম্বারটা নিয়ে রাখেন। দ্রুত ভর্তি হওয়ার চেষ্টা করবেন, তাহলে একদম প্রথম থেকেই ক্লাসগুলো করতে পারবেন। এই নাম্বারে সেন্ড মানি করে জানালে আমি পেইড কোর্সে অ্যাড করে নিব। তো যাই হোক, এখন আমি আপনাদের তাহলে দেখাই একটু কনভারসেশনটা। আর কারো কোনো কথা থাকলে আমি এটা শেষে আমি কথা বলছি, আমার এখন আরেকটা ব্যাচের ক্লাস আবার নিতে হবে। তো তার আগে আমি একটু এই কনভারসেশন গুলো দেখিয়ে দিই। দেখেন, আমরা আমাদের মাদার টাং হচ্ছে বাংলা। বাংলা থেকে ইংলিশে কোনো কথা বলতে গেলে আমাদের অনেক সময় অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের কিন্তু প্রবলেম ফেস করতে হয়। তো কিভাবে সেই প্রবলেমগুলো থেকে ওভারকাম করতে পারে, আমি যদি আপনাদেরকে ইংলিশ প্যাসেজ পড়তে বলি, আপনারা অনেকে ইংলিশ পড়তে পারবেন বা তার বাংলাটাও হয়তো বুঝবেন। ইংলিশ থেকে বাংলা সহজ, মনে রাখেন এটা। বাট বাংলা থেকে ইংলিশ কঠিন, কিন্তু আমাদের এটা করতে হবে কেন? কারণ আমার মাদার টাং ইজ বাংলা, আমাদের মাতৃভাষা বাংলা। কোনো কিছু ইংলিশে লিখতে গেলে বা বলতে গেলে এই প্রাইমারি লেভেলে আমাদের ব্রেন আগে বাংলাটা চলে আসে। এখন দেখেন, একটা কথা আমি বলি, অনেকেই বলে যে আমি এভাবে কেন করব। ইংলিশ শেখার জন্য প্রচুর লিসনিং প্র্যাকটিস করতে হয়, লিসনিং প্র্যাকটিস না করলে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায় না। লিসনিং প্র্যাকটিস করতে এটা সত্যি, কিন্তু সেই লিসনিংটা যদি আপনি বুঝে প্র্যাকটিস না করেন, ওই প্র্যাকটিস কোনো কাজে দিবে? কোনো বেনিফিট ওইখান থেকে আসবে? আসবে না। তো সেটা বুঝতে গেলে তো আগে আমাকে এই ল্যাঙ্গুয়েজের সাথে আমার নিজের ভাষার সঙ্গে কম্পেয়ার করতে হবে। কেন করতে হবে দেখেন, এই অনেকে বলে গ্রামারের প্রয়োজন হয় না, গ্রামার ছাড়া ইংলিশ পারা যায়, বা এইসব ট্রান্সলেশন লাগে না, শুনতে হয়, মুভি দেখতে হয় ইংলিশ, বা ওই যেটা বললাম যে প্রচুর লিসনিং করতে হয়। তো এই জায়গাটা নিয়ে আমি যদি আপনাদের সঙ্গে একটু কথা বলি, সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে লিসনিংটা কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এইটা আপনাকে আগে বুঝতে হবে। যাদের ব্রেনে দ্বিতীয় কোনো ল্যাঙ্গুয়েজ ইনস্টল করা নেই, দেখবেন ছোট বাচ্চারা যারা ইংলিশ মিডিয়ামে পড়াশুনো করে, দেখবেন তাদের ব্রেনটা কিন্তু অনেক বেশি শার্প হয়। আর তারা খুব দ্রুত ল্যাঙ্গুয়েজটা শিখতে পারে, কারণ তারা তাদের নিজের যে মাতৃভাষা সেটা তারা ওইভাবে শিখে উঠতে পারেনি, তার আগেই তারা ইংরেজি শেখা শুরু করে দিয়েছে। অর্থাৎ যাদের ব্রেনে, কথাগুলো মনোযোগ দিয়ে বোঝেন, দ্বিতীয় কোনো ল্যাঙ্গুয়েজ ইনস্টল করা নেই। আপনি আপনার একটা বাচ্চাকে, 4 বছর 5 বছর 6 বছরের বাচ্চাকে ইউএসএ তে রেখে আসেন, ইউকে তে রেখে আসেন, সে দেখবেন ফ্লুয়েন্টলি অটোমেটিক্যালি চাঙ্ক প্র্যাকটিসের মাধ্যমে ইংলিশ শিখে যাচ্ছে, তার কোনো কিছু ভাবা লাগবে না। কিন্তু আপনার বয়স 30 বছর, আপনি ইংলিশ জানেন না, আপনি বাংলা জানেন, আপনি আমেরিকাতে যান, আমেরিকাতে 25 বছর থাকেন, 25 বছর থাকার পরেও আপনি 50 বছর বয়সে গিয়েও সেখানে ইংলিশে কথা বলতে পারছেন না। পারবেন, আমার কাছে আছে তো, আমি তো না, এক্সপিরিয়েন্স না হলে তো আমি বলছি না। আমেরিকাতে থাকে 15 বছর 20 বছর। এর আগের ব্যাচে একজন ছিল আক্তার হোসাইন, ব্যাচ 52-তে ছিল মতিউর রহমান। তারা 1-to-1 সেশন করছে আমার কাছে। তো বলছে আমি 15 বছর আমেরিকায়, 20 বছর আমেরিকায়, আমি ইংলিশটা শিখতে চাই। আমার বাড়ি বাংলাদেশের, এই একজনের হচ্ছে চিটাগাং, আর একজনের হচ্ছে সিলেট ছিল। তো তারা ওই এনভায়রনমেন্টের ভিতরে থেকে ওই দেশের কোম্পানিতে চাকরি করে তারা কেন ইংলিশ শিখতে পারেনি? মেইন রিজনটা কি? কিন্তু তাদের ছেলেমেয়েরা ওইখানে বড় হচ্ছে, তারা ইংলিশে কথা বলছে, তারাই বলছে। এর মেইন রিজন হচ্ছে দেখেন, আমাদের ব্রেনে, অর্থাৎ এই অ্যাডাল্ট বয়সে এসে আপনারা যারা, আমাদের ব্রেনে অলরেডি একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টল করা আছে। আমার কথাগুলো বোঝেন, ক্লাস তো অনেক করতে পারবেন, অনেক জায়গা থেকে শিখতে পারবেন ইংলিশ, বাট এই কথাগুলো কেউ বলবে না, বাহাইন্ডের এই কথাগুলো কেউ বলবে না। তো যে কথাটা আমি বলছি সেটা হচ্ছে, অনেক জায়গা থেকে আপনারা ইংরেজি শিখতে পারবেন, ইংরেজি শেখার আহ, জায়গার অভাব হয়তো হবে না। কিন্তু এটা আপনাদের আগে বুঝতে হবে, যাদের ব্রেনে অলরেডি একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টল করা আছে, তখন আপনি যখন নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছেন, আপনার ব্রেনে যে ল্যাঙ্গুয়েজ আছে, অর্থাৎ আমাদের মাতৃভাষা কি বাংলা, ওই বাংলা ভাষাটা আপনাকে ওই নতুন ল্যাঙ্গুয়েজটা শিখতে বাধা দেয়। দ্যাট ইজ দ্য সাইকোলজিক্যাল থিংস। আপনি এই লেভেলে, সে প্রাইমারি লেভেল, আপনি যে কোনো কিছু ইংলিশে লিখতে যান, যে কোনো একটা বাক্য লিখতে যান বা বলতে যান, দেখবেন আগে কিন্তু ব্রেনে বাংলাটা আছে, বাংলাটা আগে আসে, দেন সেটাকে কনভার্ট করে সাজিয়ে গুছিয়ে আমরা ইংলিশে বলার বা লেখার চেষ্টা করি। তো এই জায়গাটা থেকে আমার ওভারকাম করতে হবে। যে কোনো কিছু বাংলায় আসলে মনে, সেটা ইনস্ট্যান্টলি কিভাবে ইংলিশে আমি নিয়ে যেতে পারি, ইনস্ট্যান্টলি কিভাবে সেটাকে আমি বুঝতে পারি বা ক্যাপচার করতে পারি, বা সঠিকভাবে ভার্বের ফর্মটাকে বসিয়ে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারি, সেইটা বা সেই বিষয়গুলোকে
আমাদেরকে একটু দেখতে হবে। আমি এখানে মূলত আপনাদেরকে এই এই আজকে একটা দেখাচ্ছি, একটা দেখলে হয়তো এরকম বুঝবেন না আপনি। অ্যাটলিস্ট এরকম প্র্যাকটিক্যাল যে কনভারসেশন, বাংলা কনভারসেশন, অ্যাটলিস্ট 10টা কনভারসেশন আপনি একটু সলভ করার চেষ্টা করবেন। আপনি নিজেও ইমাজিন করতে পারবেন না যে আপনি কতটা ডেভেলপমেন্ট এই জায়গা থেকে পাচ্ছেন বা পাবেন। অটোমেটিক্যালি এই 10টা কনভারসেশন আপনি সলভ করবেন, তারপর আপনি বুঝতে পারবেন হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা ইউ উইল বি এবল টু ট্রান্সলেট ইট ইন ইংলিশ। তো আমি যদি এগুলো একটু দেখাই, আগে এটা একটু দেখেন, তারপরে পরবর্তী কথা বলবো। অনেক বেজে গেছে। দেখেন, মা এবং ছেলে দুইজনের ভিতরে একটা কথোপকথন বা একটা কনভারসেশন। মা ছেলেকে বলছে যে আজ তুমি এত সকালে উঠলে কেন। আপনারা এখানে যারা আছেন কেউ বলতে পারবেন যে এটা কোন টেন্সের সেন্টেন্স, এই সেন্টেন্সটা মূলত কোন টেন্সে লেখা আছে? টেন্স আইডেন্টিফাই করতে পারেন বাংলা দেখে? এনিওয়ান ক্যান সে দ্যাট? আজ তুমি এত সকালে উঠলে কেন? As an indefinite tense. আর কেউ, কে বলতে পারবেন? As an indefinite. ইনডেফিনাইট না ইনডেফিনিট? Past indefinite tense. As an indefinite. না, দেখেন, এটা যারা প্রেজেন্ট টেন্স বলছেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না। আপনারা অনেকেই আজ দেখে প্রেজেন্ট বলছেন, তাই না? কিন্তু প্রেজেন্ট টেন্স তো আজ দিয়ে হয় না। প্রেজেন্ট টেন্স মানে প্রতিদিন। মানে কি জানেন? আমি যদি বলতাম প্রেজেন্ট ইনডিফিনিটের ডেফিনেশন কি, অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়, কোন একটা কাজ কেউ রেগুলার ওয়েতে করে, প্রতিদিন করে। আমি যদি এরকম বলতাম যে তুমি এত সকালে ওঠো কেন, তখন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট। বাট উঠলে কেন, কাজটা শেষ। উঠলে কেন, কাজটা শেষ। অনেকে আবার বলতে পারে প্রেজেন্ট পারফেক্ট, রিসেন্টলি একটা কাজ হয়েছে, কিন্তু রিসেন্টলি হলেও যদি আমার বাংলাটা এরকম থাকতো, তুমি কেন উঠেছো, এত সকালে উঠেছো কেন, তখন প্রেজেন্ট পারফেক্টে করা যেত। কিন্তু এখানে উঠলে কেন, ল বা লাম আছে। আর এই যে সকাল, অতীতের কোনো কাজ রিসেন্ট টাইমে হলেও যদি সার্টেন একটা টাইমকে ইন্ডিকেট করে, তখন হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে সেটা করতে হয়। আমি যদি বলি সে মারা গিয়েছে, হি হ্যাজ ডাইড, কিন্তু যদি বলি সে গতকাল মারা গিয়েছে বা আজ সকালে মারা গিয়েছে, আমি গিয়েছে বলছি, গিয়েছে, করেছে, দিয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট হয়। কিন্তু ওই যে টাইমের মেনশন করলাম, তখন কিন্তু হ্যাজ ডাইড আর বলতে পারবো না, হি ডাইড ইন দ্য মর্নিং, হি ডাইড ইয়েস্টারডে, এরকম বলতে হয়। সো এটা সব দিক বিবেচনা করে প্রেজেন্ট পারফেক্টও না, প্রেজেন্ট ইনডিফিনিটও না, পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের কোশ্চেন, আবার ডাব্লিউ এইচ যুক্ত কোশ্চেন, সেটা কিভাবে করব? তাহলে আগে ডাব্লিউ এইচ ওয়ার্ড হোয়াই। এবার পাস্ট টেন্সকে লিখতে গেলে, পাস্ট টেন্সে কোশ্চেন তৈরি করতে গেলে আমার অক্সিলারি ভার্ব হিসেবে ডিড এর ব্যবহার করতে হয়, তাই না? তাহলে কি হবে? হোয়াই ডিড ইউ, আর ওঠা, হোয়াই ডিড ইউ গেট আপ, হোয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি, এত সকাল, জাস্ট সো আর্লি বললেই হয়ে যাবে। সো হোয়াই ডিড ইউ গেট সো আর্লি ইন দ্য মর্নিং, অত বলা লাগবে না। হোয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি টুডে, আজ তুমি এত সকালে উঠলে কেন, হোয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি টুডে। তাহলে আমি কি বললাম বুঝতে পারছেন? এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিটও না, প্রেজেন্ট পারফেক্টও না। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড Definite. হিয়ার। রাইট, যারা পাস্ট ইনডিফিনিট বলছিলেন ধন্যবাদ। ছেলে বলছে মা, আজ আমাকে পরীক্ষা দিতে যেতে হবে। বলুন তো এইটা কোন টেন্স? এনিওয়ান ক্যান সে এইটা কোন টেন্স? Future indefinite tense. Future indefinite. Present indefinite. ফিউচার? Future indefinite. না, future indefinite হবে। 100% future indefinite. তাই 100%? ঠিক আছে। আর Future কেউ? indefinite. হয়নি এটা। Future indefinite. এটা ফিউচার ইনডিফিনিট না। কেউ বলতে পারবেন এটা কিসে Present হবে? indefinite. Present indefinite sense এটা করা যাবে। ঠিক আছে। দেখেন, এতগুলো মানুষ এখানে, আমি আজকে আপনাদের কি শেখালাম? আমি এই যে আজকে যে ক্লাসটা নিলাম, ফার্স্ট থেকে যারা ছিলেন, আমি কি বললাম? যে শুধুমাত্র টেন্স দিয়ে আমরা আমাদের মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারি না। টেন্সের স্ট্রাকচার জাস্ট 12টা, এটা দিয়ে সবকিছু বলা যায় না, এক্সপ্রেস করা যায় না। তার জন্য আমরা কি শিখি? মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। আমি এইটা বলছিলাম না প্রথমেই, যে মডাল ভার্ব কেন শিখবো, সেমি মডাল কেন শিখবো? কারণ কি? শুধু টেন্স দিয়ে সব have to বলা develop যায় করতে না। হবে। রাইট, এবার বুঝলেন কিভাবে? তা 100% ফিউচার বলছেন কেন? আমি যদি বলতাম আজ পরীক্ষা দিতে যাব, তাহলে ফিউচার হতো। এটা যেতে হবে, কাউকে কোনো কাজ করতে হবে, এটা সেমি মডাল অক্সিলারি ভার্ব হ্যাভ টু এর ব্যবহার। সো টুডে আই হ্যাভ টু গো টু টেক অ্যান এক্সাম, আই হ্যাভ টু গো টু অ্যাপিয়ার অ্যান এক্সাম টুডে। ঠিক আছে, এই হ্যাভ টু গো আমি সব লিখতেছি না, আমার এখন আরেকটা ক্লাস নিতে হবে। আই হ্যাভ টু গো টু টেক অ্যান এক্সাম, আই হ্যাভ টু গো টু অ্যাপিয়ার অ্যান এক্সাম টুডে। মা বলছে তুমি কখন যাবে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আগে ডাবল ইউএইচ ওয়ার্ড হোয়েন, এবার অক্সিলারি ভার্ব হোয়েন,
উইল এরপর সাবজেক্ট দেন মেইন ভার্ব। হোয়েন ইউ উইল ইউ গো, তুমি কখন যাবে? ছেলে বলছে 9টায়। সার্টেন টাইমের আগে অ্যাট প্রিপোজিশন বসে, অ্যাট 9 AM। তুমি কি রান্না করেছো? বলুন তো এইটা কোন টেন্স? তুমি কি রান্না করেছো, এটা কোন টেন্স? এনিওয়ান ক্যান সে? তুমি, Perfect tense. হ্যাঁ, প্রেজেন্ট Present পারফেক্ট টেন্স, perfect রাইট। tense. করেছো, গিয়েছে, থেকেছে। আমি যদি বলতাম তুমি কি রান্না করেছিলে, পাস্ট টেন্স হতো। বাট এটা করেছো, ঘুম থেকে উঠেই মাকে বলছে কি রান্না করেছো। সো হোয়াট হ্যাভ ইউ কুক, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? হ্যাভ বা হ্যাজ প্লাস V3। সো তুমি কি রান্না করেছো? হোয়াট হ্যাভ ইউ কুক। মা বলছে আমি কিছুই রান্না করিনি, তুমি কি খাবে? নেগেটিভ সেন্টেন্স, আই হ্যাভ নট কুক এনিথিং, এনিথিং। আই হ্যাভ নট কুকড এনিথিং। তুমি কি খাবে? হোয়াট আগে WH শর্ট, এটা ফিউচার টেন্স তাই না, খাবে। সো হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? এবার কি বলছে দেখেন, বলছে তুমি যা তাড়াতাড়ি তৈরি করতে পারবে সেটা করো। দেখেন এই যে সেন্টেন্স গুলো, এগুলো দেখলে আমরা মনে করি কিভাবে করব, কোনটার পর কোনটা সাজাবো। এখানে দুটো ক্লজ আছে, দুটো ক্লজ মানে দুটো আলাদা সাবজেক্ট, আলাদা ভার্ব। আরেকটা কথা বলে রাখি, যা কিছু বাংলায় আছে ঠিক সেভাবেই যে ইংলিশে করতে হবে বিষয়টা এমন না। বাংলা ল্যাঙ্গুয়েজে 50টা লেটার, 39টা ব্যঞ্জন বর্ণ, 11টা স্বরবর্ণ। বাংলায় শব্দ, বাক্য, ভাব, আবেগ, গাম্ভীর্য, হাসি ঠাট্টা বাংলায় বেশি। বাট ইংলিশ ইজ আ ভেরি স্ট্রেট ল্যাঙ্গুয়েজ, ইংলিশে শব্দ কম, বাক্য কম, জাস্ট মানে 26টা লেটার। তো সব বাংলারই যে ইংলিশ হয় বিষয়টা এমনও না। শুধুমাত্র টাইমটা বুঝতে হবে, অর্থাৎ টেন্সের সেন্সটা বুঝতে হবে। এইটা বুঝে নিজের মতো করে করার চেষ্টা করবেন। যেমন তুমি যা তাড়াতাড়ি তৈরি করতে পারবে সেটা করো। এটা যদি একটু নিজের মতো করে করেন, যে প্লিজ, এটা বলতে বেশি ভালো শোনায় না, প্লিজ ডু ইট, এটা করো, প্লিজ ডু ইট। এরপর কি, হোয়াট এভার ইউ ক্যান প্রিপেয়ার, PREPAR, প্রিপেয়ার ফাস্ট বা প্রিপেয়ার কুইকলি। অথবা এভাবে বলা যায়, হোয়াট ক্যান বি প্রিপেয়ার্ড ফার্স্ট, প্লিজ ডু ইট ফর মি। মা বলছে পরোটা খাবে কি, উইল ইউ ইট ব্রেড? ছেলে বলছে না, ওটা খেতে ইচ্ছা করছে না। ইচ্ছা না করা কিসের ব্যাপার জানেন? ফিল লাইক। আই ডোন্ট ফিল লাইক, প্রেজেন্ট ইনডিফিনিট, আই ডোন্ট ফিল লাইক টু ইট, আই ডোন্ট ফিল লাইক টু ইট ইট। ওটা খেতে ইচ্ছা করছে না, বা ইট দ্যাট, এটাও বলতে পারেন। মা বলছে দইও রয়েছে। আচ্ছা বলেন তো দই ইংরেজি কি? হু ক্যান সে, এনিওয়ান ক্যান সে দ্যাট, দই ইংরেজি কি? Yogurt. ইয়োগার্ট অথবা Curd. কার্ড, রাইট। Yogurt. সো দই ইংরেজি ইয়োগার্ট অথবা কার্ড। সো ইয়োগার্ট ইজ অলসো রেডি। সময়ের সাথে পারা যায় না, আমি 10:30টায় ক্লাস নিব, 10:25 বাজে। ইয়োগার্ট ইজ অলসো রেডি, দইও রয়েছে। ছেলে বলছে না মা, কোনো তরকারি রান্না করো। নো মাদার, মেক সাম কারি, কুক সাম ভেজিটেবল, ইউ ক্যান সে দ্যাট, রাইট। মা বলছে কি তরকারি তুমি বলো, প্লিজ টেল মি হোয়াট কাইন্ডস অফ কারি উইল আই কুক ফর ইউ। ছেলে বলছে পালং শাক আর আলুর তরকারি, প্লিজ কুক ফর মি। হ্যাঁ, পালং শাক ইংরেজি কি বলতে পারি? স্পিনাস, তাই না, স্পিনাস। এইগুলোর মিনিং জানতে হবে, উইথ পটেটো কারি। মা বলছে ঠিক আছে, আর কিছু? ওকে, এনিথিং এলস? ছেলে কি বলছে দেখেন, কোনো মিষ্টি জিনিসও কি পেতে পারি? দেখেন কিভাবে বলতে পারি, ক্যান, বোঝার চেষ্টা করেন। ক্যান মানে কি? পারা। পাওয়া ইংরেজি কি? গেট বা হ্যাভ ভার্বের ব্যবহার করা যায়, অর্থাৎ ক্যান আই হ্যাভ, এটা ক্যান মডাল ভার্ব। এই হ্যাভ কিন্তু এখানে মেইন ভার্ব। হ্যাভ অথবা গেটের ব্যবহারও করা যায়, কথাটা একটু বোঝেন। ক্যান আই হ্যাভ আর ক্যান আই গেট। হ্যাঁ, সাম সুইট, ক্যান আই হ্যাভ সাম সুইট, SWEET, সুইট ডিশ টু, অর্থাৎ কোনো মিষ্টি জিনিসও কি পেতে পারি? মা বলছে তুমি কি গাজরের হালুয়া খাবে? উইল ইউ ইট ক্যারট হালুয়া বা ক্যারট ডেজার্ট? যে কোনো কথা আপনি এখানে বলতে পারেন, বাট গাজরের ইংরেজিটা আপনাকে আগে বলতে হবে, হ্যাঁ, ক্যারট, রাইট। ছেলে বলছে না, এটা করতে অনেক দেরি হয়ে যাবে, ইট উইল টেক টু লং। আমার মনে হয় পায়েস আরো তাড়াতাড়ি হবে, আই থিঙ্ক পায়েস উইল বি রেডি সুন। পায়েস ইংরেজি পায়েস আপনি বলতে পারেন, নো প্রবলেম। জাস্ট আপনাকে ফোকাসটা কোথায় রাখতে হবে, আপনি পায়েস না বলে ডেজার্ট বলতে পারেন, বা যে কোনো কিছু আপনি এখানে দিতে পারেন, সেটা নিয়ে সমস্যা নেই। বাট মেইন প্রবলেমটা কোথায়? মেইন প্রবলেমটা হচ্ছে আমি ভার্বটাকে ঠিকভাবে নিতে পারতেছি কিনা। এই যে হয়ে যাবে, দেরি হবে, এই হওয়ার জন্য কি বি, দেরি হবে এই বের জন্য কি উইল, অর্থাৎ উইল বি। এইটুকু যদি আপনি ঠিক রাখতে পারেন, এটা আমি এর আগের ক্লাসগুলোতে বলছি, সাবজেক্ট আর ভার্ব যদি কেউ পারফেক্টলি ইউজ করতে পারে বা বসাতে পারে, তার সেন্টেন্স কারেক্ট হয়ে যায়। বাট ওই ভার্বের জায়গাটা যদি ভুল হয়, সম্পূর্ণ সেন্টেন্সটাই ভুল হয়ে যায়। মা বলছে কিন্তু দুধ কম রয়েছে, দের ইজ লিটল মিল্ক। সে বলছে ঠিক আছে, তাহলে আমি দই চিনি দিয়ে খাবো। ওকে, দেন আই উইল টেক ইয়োগার্ট উইথ সুগার। মা বলছে দেখো দেরি হয়ে যাচ্ছে, আগে গোসল করে নাও। ইটস গেটিং লেট, অর্থাৎ ইট ইজ গেটিং লেট। প্লিজ টেক ইউর বাথ, প্লিজ টেক ইউর শাওয়ার ফার্স্টলি। এবার ছেলে বলছে কিন্তু প্রথমে আমার জুতো পালিশ করতে হবে। দেখেন এটা কিভাবে বলা যায় জানেন? ফার্স্টলি, ফার্স্টলি আই হ্যাভ
টু পলিশ মাই শুজ। আই হ্যাভ টু পলিশ মাই শু। আমার জুতো পালিশ করতে হবে। এরপর দেখেন কি বলছে এখানে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। অবস্থা, POLIC, এত ব্যস্ততার ভিতরে আই হ্যাভ টু পলিশ মাই শুজ। হ্যাঁ, এরপর দেখেন, ধুর, পুলিশ হয়ে গেছে, POLI, পলিশ। হ্যাঁ, মা মা বলছে যে তুমি গতকাল করনি। আচ্ছা, কেউ এই সেন্টেন্সটার ইংলিশ বলতে পারেন? এই ধরনের সিম্পল সেন্টেন্স গুলো বলতে গেলে আমাদের অনেক সময় প্রবলেম হয়। এনিওয়ান ক্যান সে দ্যাট, তুমি গতকাল করনি, এটা ইংলিশে কি হবে? এনিওয়ান ক্যান সে, তুমি গতকাল করনি, বলতে পারেন এনিওয়ান? Didn't you do it yesterday? রাইট, থ্যাংক ইউ সো মাচ, এক্সেলেন্ট, ইউ হ্যাভ ডান ভেরি ওয়েল। এই এই ধরনের সেন্টেন্স গুলো আমরা করতে পারি না। যেমন দেখেন, আমি যদি বলি তুমি করেছিলে, ইউ ডিড ইট, তুমি করেছিলে, ডিড কিন্তু এখানে মেইন ভার্ব। বাট আমি যদি নেগেটিভ করি যে তুমি করনি, তখন কি হবে? ইউ ডিডেন্ট, অর্থাৎ ইউ ডিড নট ডু ইট, তুমি করনি। এখন আমি যদি বলি, এই যে ডিডেন্টটা লিখলাম, এই ডিডেন্ট কিন্তু এই উপরের ডিড না, এই ডিডেন্ট কিন্তু আমি বাইরে থেকে আনছি। এটা আমার টেন্সের স্ট্রাকচার, যে পাস্ট টেন্সে ডিড নট বসে আর ওই মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে, এই ডু হয়ে গেছে। এখন আমি যদি বলি তুমি কি করেছিলে, ডিড ইউ ডু, তাহলে তুমি করনি, তখন কি হবে? ডিডেন্ট ইউ ডু, ডিডেন্ট ইউ ডু, ডিডেন্ট ইউ ডু ইট ইয়েস্টারডে। ইয়েস্টারডে, তুমি এটা গতকাল করনি? ছেলে বলছে না, মনে ছিল না, আই ডিডেন্ট রিমেম্বার, আই ফরগট ইট। ইউ ক্যান সে দ্যাট, আজ আমার বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, তাহলে হবে ওই ওই যে সেমি মডেল ভার্ব হ্যাভ টু এর ব্যবহার, হ্যাভ টু গো। সো টুডে টু আই হ্যাভ টু গো টু মাই ইউনিভার্সিটি। মা বলছে পালিশ করতে করতে শুধু শুধু সময় নষ্ট করবে, ইউ উইল জাস্ট ওয়েস্ট ইউর টাইম বাই পলিশিং। ছেলে বলছে না মা, আজ আমার অনেক বন্ধুর সাথে দেখা করতে হবে, টুডে আই হ্যাভ টু মিট উইথ মেনি ফ্রেন্ডস। ওকে, হারি আপ, আই এম গোয়িং টু কিচেন। ছেলে বলছে আমার গোসল হয়ে গেছে, খাবার দিয়ে যাও, আই হ্যাভ কমপ্লিটেড মাই বাথ, প্লিজ সার্ভ মি ফুড। মা বলছে আমি ইতিমধ্যে বেড়ে দিয়েছি, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ অলরেডি সার্ভড ইউর ফুড। আমার ভালো মা, আমি যাচ্ছি। এই যে বাংলায় একটা কথা ভাবলাম, ভেবে সেটাকে ইনস্ট্যান্টলি ইংলিশে বললাম, এই বলাটা আপনাদের করতে হবে। অর্থাৎ মুখের উপর যে কোনো কিছু বাংলা আসলে সেকেন্ডের ভিতর আপনি সেটা টেন্স আইডেন্টিফাই করে যাতে ইংলিশে লিখতে পারেন বা বলতে পারেন। এটা তো আমি একটু দ্রুত করে ফেললাম, আমি অনেক ভালোভাবে, অনেক ধীরে সুস্থে, অনেক কিছু নিয়ে, আরো অনেক এক্সাম্পল দিয়ে আমি বুঝাই আমার প্রত্যেকটা স্টুডেন্টদের। দেখে আমি নেক্সট কোনো ক্লাসে এটা বলবো আপনাদের, চেষ্টা করবো। সময়ের সাথে পেরে ওঠা যায় না, এটা হচ্ছে মেইন প্রবলেম। অনেক ক্লাস নিতে হয়, অনেক সেশন থাকে আমার। আপনাদের তো ফ্রি ক্লাস নিচ্ছে, আমার পেইড কোর্সের অনেক স্টুডেন্ট, ব্যাস তাদেরকে আমার তো পড়াতে হবে, আমার তো তাদের বসে থাকলে হবে না। এটা হচ্ছে মেইন কথা। তো আমি যেটা আপনাদেরকে বলছি বা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এগুলো আমি পাঠিয়ে দিলে যদি পারেন নিজেরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন, নিজেরা একটু করবেন, তাহলে অনুধাবন করতে পারবেন যে জিনিসটা, মানে অনুধাবন বলতে কি, মনে করেন আমি এই যে বাংলা বলছি, ইংলিশ বলছি, আপনার হয়তো মনে হচ্ছে যে আমিও পারবো, আমি তো পারতেছি, বাট আপনি নিজে একবার করে দেখবেন, দেখবেন অনেক জায়গায় প্রবলেম ফেস করবেন, এবং ওই প্রবলেমগুলো থেকে যখনই আপনি ওভারকাম করতে পারবেন, তখনই আপনি ভালো কিছু করতে পারবেন। এটা হচ্ছে মেইন কথা। সো দ্যাটস অল ফর টুডে, ভালো থাকেন সবাই। আর আগামীকালও সেম টাইম, অর্থাৎ 8:30টায় আপনারা ফিফথ ফ্রি লাইভ ক্লাসে জয়েন করবেন। গুড নাইট টু অল অফ ইউ।